সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি অন্যরকম পাঠশালার আইসিটি ক্লাসে। তো আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে কথাবার্তা বলতে যাচ্ছি। তো ইতিমধ্যেই আমরা একটা মেজর পোর্শন শেষ করে এসেছি এই চ্যাপ্টারে। তো এখন থেকে একটা নতুন পোর্শন শুরু হতে যাচ্ছে। তো বুলিয়ান অ্যালজেব্রা কি, এটা কিভাবে আমাদের এই চ্যাপ্টারের সাথে রিলেভেন্ট এবং কোথায় এর প্রয়োগ আছে, সব জিনিসই আজকে আমরা দেখবো কিছুটা, এবং তার পরবর্তীতে ধীরে ধীরে আগাবো। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদের বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে যদি একটু কথাবার্তা বলা হয়, তাহলে বলতে হয় যে বুলিয়ান অ্যালজেব্রার প্রয়োজনটা কেন হলো, ঠিক আছে? এটা আমাদের সর্বপ্রথম আলোচনা করা দরকার। তো আমরা ইতিমধ্যেই দেখে এসেছি যে আমাদের যে সংখ্যা পদ্ধতিগুলো আছে তার মধ্যে বাইনারি সংখ্যা পদ্ধতি, আই রিপিট, বাইনারি সংখ্যা পদ্ধতি আমাদের মোস্টলি ইউজ হয়ে থাকে কম্পিউটার সিস্টেমের জন্য, ঠিক আছে? তো কম্পিউটার বাইনারি ল্যাঙ্গুয়েজ ব্যতীত অন্য কিছু কিন্তু সে বুঝে না, ঠিক আছে? এবং আমরা এটা খুব ভালো করে জানি যে বাইনারি ল্যাঙ্গুয়েজে কেবলমাত্র দুইটা ডিজিট আছে, একটা 0 আর একটা 1। তো 0 এবং 1 এই দুইটা ডিজিট দিয়ে আমার বাইনারি নাম্বার সিস্টেম গঠিত, এবং বাইনারিতে 0 আর 1 এর কম্বিনেশন করে কোনো ইনফরমেশনকে পাস করতে পারি, ঠিক আছে? আচ্ছা, তো এইটুক ধারণা আই গেস আমাদের সবারই ইতিমধ্যে হয়ে গেছে। তো এখন আমরা আমাদের রিয়েল লাইফ প্রবলেমগুলোকে কিভাবে এই 0 আর 1 দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে? তো এখান থেকেই বলা যেতে পারে যে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার সূচনা, ঠিক আছে? বা আমরা আমাদের যেই প্রবলেমগুলো আছে, সেটা ম্যাথমেটিক্যাল প্রবলেম হোক বা কোনো লজিক্যাল প্রবলেম হোক, সেই প্রবলেমগুলোকে কিভাবে 0 আর 1 দিয়ে এক্সপ্রেস করে তার সলিউশনও করতে পারি, ঠিক আছে? তো এখান থেকে আসলে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার আইডিয়াটা এসেছে, এবং পরবর্তীতে এটা কিন্তু বিকশিত হয়েছে, এবং যার হাত ধরে বিকশিত হয়েছে তার ছবি এখানে দেওয়া আছে। ওনার নাম জর্জ বুলি। তো তার নাম অনুসারেই বুলিয়ান অ্যালজেব্রা এই শাখাটা আমাদের বিকশিত হয়েছে। তো বুলিয়ান অ্যালজেব্রায় আমরা মূলত লজিক্যাল ক্যালকুলেশন বা লজিক্যাল যে পার্টটা আছে আমাদের বাইনারি নাম্বার সিস্টেমের সাথে রিলেটেড, সেটা নিয়ে আমরা এখানে আলাপ করি, ঠিক আছে? তো বুলিয়ান এই নাম্বারটাই দিয়ে মূলত বোঝানো হয় যে আমাদের এই অ্যালজেব্রা মূলত আমরা কখন ইউজ করতাম, আমরা ম্যাথমেটিক্যালি কোনো প্রবলেম, সেখানে আমাদের চলক, ধ্রুবক এগুলোর সমন্বয়ে যখন কোনো রাশিকে প্রকাশ করা হতো, এবং পরবর্তীতে সেই রাশিগুলোর অজানা চলকের মান বের করা হতো এবং সমস্যাটা সমাধান করা হতো, সেটাকেই আমরা বলতাম ম্যাথমেটিক্সের একটা সেক্টর অ্যালজেব্রা, তাই না? তো এখানে নতুন যে ওয়ার্ডটা যুক্ত হচ্ছে সেটা বুলিয়ান। তো বুলিয়ান অ্যালজেব্রা বলতে যেটা বোঝানো হচ্ছে যে এখানেও আসলে আমরা রাশি গঠন করব, যেখানে অজানা চলক থাকবে, তারপরে ধ্রুবক থাকবে। তো আমাদের অ্যালজেব্রার মতো করেই আমরা এখানে আগাবো, কিন্তু একটা মাত্র পার্থক্য যে এখানে আমরা যে চলকগুলো ইউজ করব বা ধ্রুবক যা ইউজ করব, সেই চলক বা ধ্রুবক যাই বলি, সেই চলক বা ধ্রুবক এর কেবলমাত্র দুটো মান থাকতে পারবে, ঠিক আছে? এর কেবলমাত্র দুটো মান থাকতে পারবে, সেটা 0 অথবা 1, ঠিক আছে? তো এখান থেকে আসলে এই নতুন অ্যালজেব্রার একটা সেক্টর আসতেছে, সেটা বুলিয়ান অ্যালজেব্রা, ঠিক আছে? তো বুলিয়ান অ্যালজেব্রা নিয়ে আমরা সামনে পড়াশোনা করতে যাচ্ছি। তো শুরু করি। তো একটা সিম্পল এক্সাম্পল, একদম মানে বাস্তব ঘটনা রিলেটেড একটা একদম সিম্পল এক্সাম্পল থেকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার দিকে যাওয়ার চেষ্টা করব। তো একটা স্টেটমেন্ট এখানে দেয়া আছে, এটা যে রহিম স্কুলে যায়। এটা একটা সিম্পল একটা সেন্টেন্স, যেটা একটা ঘটনাকে নির্দেশ করতেছে। আচ্ছা, এখন এই ঘটনার যেই রেজাল্ট, সেটা দুই ভাবে ঘটতে পারে, বা এটার দুইটা আউটকাম আমাদের সামনে আসতে পারে, ঠিক আছে? সেটা কি? যে যদি রহিম সত্যিকারের অর্থে স্কুলে গিয়ে থাকে, ঠিক আছে, ঘটনাটা যদি সত্যিকার অর্থে ঘটে থাকে, তাহলে আমরা এই ঘটনাটার আউটকামকে বলবো ট্রু। এটা একটা ট্রু আউটকাম, ঠিক আছে? অ্যাকচুয়ালি ঘটনাটা ঘটেছে। আর যদি রহিম স্কুলে না গিয়ে থাকে, ঠিক আছে, তাহলে আমরা বলবো যে এটার রেজাল্টটা ফলস। এটা একটা ফলস আউটকাম, ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি যে একটা বাস্তব জীবনের ঘটনা, সেটার যে আউটপুট, সেটা দুই রকম হতে পারে, ঠিক আছে?
তো একটা হতে পারে যে ট্রু আউটকাম আর একটা হতে পারে ফলস আউটকাম। তো একটা ঘটনা তার রেজাল্টকে দুইটা দিকে ব্রাঞ্চ করে ফেলতে পারতেছি, ঠিক আছে? একটা হচ্ছে ট্রু আউটকাম আর একটা হচ্ছে ফলস আউটকাম। এখন এই জিনিসটাকে চাইলে আমরা বুলিয়ান অ্যালজেব্রাতে এইভাবে বলতে পারি, রহিম স্কুলে যায়, এটা যদি একটা ঘটনা হয় এবং এটাকে যদি আমরা ধরা যাক একটা চলক দিয়ে প্রকাশ করার চেষ্টা করি, যে এই পুরো ঘটনাটাকে আমরা বলতেছি হচ্ছে এ চলক, ঠিক আছে? যেমন আমরা নরমাল যে ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রা ছিল ওইখানে কিন্তু কি করতাম, যে আমাদের কোনো একটা পরিমাপ্য জিনিসকে হচ্ছে আমরা একটা চলক দিয়ে প্রকাশ করতাম, তাই না? যে আমরা যখন এরকম প্রবলেম করতাম যে ধরা যাক আমার কাছে নির্দিষ্ট সংখ্যক কলম আছে, আমি সেখান থেকে কাউকে 5টা কলম দিয়ে দেওয়ার পরে আমার কাছে হচ্ছে 10টা কলম অবশিষ্ট আছে। তো আমরা কি বলতাম, যে ধরি আমার কাছে এক্সটি কলম ছিল, সেখান থেকে 5টা কলম দিয়ে দিয়েছি, অর্থাৎ এক্স থেকে 5 মাইনাস হবে এবং তারপরে আমার কাছে কি আছে, আমার কাছে 10টা কলম আছে। তো এই যে ইকুয়াল আমরা লিখে ফেলি 10। তো এই যে এক্সটা কি, এক্সটা কিন্তু একটা তোমার হচ্ছে পরিমাপ্য জিনিসকে হচ্ছে নির্দেশ করে, সেটা হচ্ছে শুরুতে আমার কাছে কতটি কলম ছিল, তাই না? এটা একটা একটা আমি বলতে পারি এটা হচ্ছে আমাদের একটা রাশি, তাই তো? আচ্ছা, তো আমরা কিন্তু অ্যালজেব্রাতে এই কাজটা অহরহ করে থাকতাম, তাই তো? এখন একই কাজ আমরা বুলিয়ান অ্যালজেব্রাতেও করব, যে একটা ঘটনা যেটাকে আমরা হচ্ছে পরিমাপ করতেছি এবং তার আউটকামটা বোঝার চেষ্টা করতেছি। তো এটা যেহেতু আমাদের একটা পরিমাপ্য ঘটনা, তো এটাকে আমরা একটা চলক দিয়ে হচ্ছে প্রকাশ করতে পারি। তো এই যে চলক, এটাকে আমরা বলতেছি হচ্ছে এটা একটা বুলিয়ান চলক, ঠিক আছে? যেহেতু এটা বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা কথাবার্তা বলতেছি, তো এই জন্য এটাকে বলবো হচ্ছে বুলিয়ান চলক। তো এই বুলিয়ান যে চলক, যেটার মান আমরা এখনো জানি না, তো এটার মান কি কি হতে পারে সেটা আমরা গেস করতে পারি। এটা কি, যে একটা তো যে সে হচ্ছে স্কুলে গেল না, আরেকটা হচ্ছে সে স্কুলে গেল। তো যদি সে স্কুলে গিয়ে থাকে তাহলে এটাকে আমরা বলতেছি ট্রু ঘটনা, ঠিক আছে, বা ট্রু আউটকাম। তো ট্রু আউটকাম যেটা, এটাকে আমরা বলতে পারি যে এইটা হচ্ছে আমাদের 1 ভ্যালু দিয়ে ডিনোটেড হবে, ঠিক আছে? তো ট্রু আউটকাম যেটা, সেটা হচ্ছে 1, বা আমরা বলতে পারি এই ক্ষেত্রে এর ভ্যালু হবে 1, ঠিক আছে? অর্থাৎ এর ভ্যালু 1 মানে হচ্ছে যে আমাদের এ যাকে ধরছিলাম রহিম স্কুলে যায়, এটা অ্যাকচুয়ালি হয়েছে, ঠিক আছে? আর যদি ফলস হয় তখন আমরা এটাকে বলতে পারি যে আমাদের এর ভ্যালুটা আসলে এই ক্ষেত্রে 0, ঠিক আছে? 0, এর ভ্যালু 0 হওয়ার অর্থ হচ্ছে যে আসলে রহিম স্কুলে যায় নাই, ঠিক আছে? অর্থাৎ ফলস আউটকাম। তো আমরা কি করতে পারতেছি, আমরা একটা বাস্তব ঘটনা সেটাকে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাতে একটা চলকের মাধ্যমে প্রকাশ করে তার দুইটা আউটকামকে বাইনারি দুইটা ডিজিট দিয়ে প্রকাশ করতে পারতেছি, ঠিক আছে? তো এটাই কিন্তু আমাদের একটা বলা যেতে পারে যে একটা সাকসেস, প্রাইমারি সাকসেস, যে আমরা কিন্তু এই আমাদের বাইনারি নাম্বার সিস্টেমকে আমাদের রিয়েল লাইফের সাথে এখানে কানেক্ট করতে পারতেছি। কার মাধ্যমে? বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে। সো আমাদের এইটাই টার্গেট, আমাদের রিয়েল লাইফ প্রবলেমগুলোকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার মাধ্যমে বাইনারি নাম্বার সিস্টেমের সাথে কানেক্ট করব এবং আল্টিমেটলি ওইটাকে কম্পিউটারের সাথেও আমরা পরবর্তীতে কানেক্ট করার চেষ্টা করব, ঠিক আছে? কারণ কম্পিউটার কিন্তু বাইনারি নাম্বার সিস্টেম বাদে অন্য কোনো নাম্বার বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ কিন্তু সে বুঝে না, ঠিক আছে? সো আমাদের এখন পারপাস কিন্তু সেইটাই করা। আচ্ছা, তো আমরা সামনে এগিয়ে যাই। তো এখানে হচ্ছে আমাদের এই যে বুলিয়ান ধ্রুবক ও চলক, এটা নিয়ে কিছু কথাবার্তা বলা আছে, যে আসলে এই বুলিয়ান যে ভ্যালু, ঠিক আছে, বুলিয়ান ভ্যালু সেটা আসলে 0 বা 1 এটা হতে পারে। আমরা একটু আগে জেনেছি যে আমাদের যে বুলিয়ান ভ্যালু, বুলিয়ান যে ভ্যালু সেটা হতে পারে 0 অথবা 1, 0 অথবা 1। আচ্ছা, এখন এই 0 আর 1 বাস্তবে বা কম্পিউটারের পার্সপেক্টিভে আসলে কি এটার সিগনিফিক্যান্স আছে সেটা যদি একটু বোঝার চেষ্টা করি, যে কম্পিউটার সে একটা ডিজিটাল ডিভাইস বা একটা বলতে পারি ইলেকট্রনিক ডিভাইস। তো সে হচ্ছে আলটিমেটলি ইলেকট্রিক সিগন্যাল এটাকে সে হচ্ছে বুঝতে পারে বা ক্যাপচার করতে পারে। তো ইলেকট্রিক সিগন্যাল বলতে আসলে এখানে আমি ভোল্টেজ বোঝাচ্ছি। তো ভোল্টেজ হচ্ছে সে আলটিমেটলি বুঝতে পারে, ঠিক আছে? কারণ সে তা ওই ভোল্টেজের উপর বেস করেই হচ্ছে সে কাজ করে, ঠিক আছে? এখন আমরা এখানে ভোল্টেজ সিগন্যালের যেই ভ্যালু সেটাকে একটা রেঞ্জে ভাগ করে আসলে আমরা এই বুলিয়ান ভ্যালুর সাথে ম্যাপ করতে পারি। এরকম যে মূলত আমাদের যখন কম্পিউটারে বা ডিজিটাল ডিভাইসে ভোল্টেজ দেওয়া হয় তখন এই
ভোল্টেজের যে রেঞ্জটা সেটা এইভাবে ভাগ করা থাকে যে 0 থেকে 0.8 ভোল্টের মধ্যে যখন ভোল্টেজটা থাকে বা আপ ডাউন করে, তখন এইটাকে আমরা বলি যে এইটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অফ স্টেট। ঠিক আছে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের অফ স্টেট, বা কোনো ভোল্টেজ আসলে সেখানে যাচ্ছে না। ঠিক আছে, এটাকে আমরা বলি হচ্ছে অফ স্টেট। আর যখন কোথাও তোমার হচ্ছে ইলেকট্রিসিটি পাস হয় বা ওইখানে হচ্ছে ভোল্টেজটা হচ্ছে অ্যাকচুয়ালি দেওয়া হয় বা ড্রপ হয়, তখন দেখা যায় যে আমাদের ভোল্টেজটা হচ্ছে 2 থেকে 5 এই রেঞ্জে থাকে। ঠিক আছে, তো 2 থেকে 5 এই রেঞ্জের যে ভোল্টেজটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অন স্টেট। ঠিক আছে, অন স্টেট। তো আমরা মূলত আমাদের কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে এই দুইটা রেঞ্জের মধ্যেই ভোল্টেজ কি করি, আপ ডাউন করি বা ইউজ করে থাকি। ঠিক আছে, তো যেহেতু দুইটা রেঞ্জ, তো এটাকে আমরা বলতেছি একটা হচ্ছে অন স্টেট আর একটা হচ্ছে অফ স্টেট। তো দেখো, এটাকে কিন্তু চাইলে আমরা এই যে বুলিয়ান ভ্যালু যে ছিল আমাদের 0 আর 1, এটার সাথে কিন্তু ম্যাপ করতে পারতেছি। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একদম রিয়েল লাইফের একটা ঘটনা যেটা কম্পিউটারের মধ্যে ঘটতেছে, সেটাকে কিন্তু আমরা এই যে বুলিয়ান যে ভ্যালু 0 আর 1 সেটার সাথে ম্যাপ করতে পারতেছি। এতে সুবিধা কি হলো যে আমি এখানে কম্পিউটারে এই দুইটা সিগন্যালকে দিয়ে বা এই দুইটা ভোল্টেজ রেঞ্জকে দিয়ে এই কম্পিউটারকে 0 আর 1 বোঝাতে পারবো। ঠিক আছে, আর আমরা ইতিমধ্যে যেই কথাটা বারবার শুনেছিলাম যে কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, এইটার একটা মানে রিজনিং কিন্তু এখানে আমরা দিয়ে দিলাম যে কেন 0 আর 1 ছাড়া কিছু বোঝে না। কারণ হচ্ছে যে আমরা কম্পিউটারে কেবলমাত্র এই দুইটা রেঞ্জের মধ্যেই ভোল্টেজকে কি করি, ইউজ করে থাকি। তো যেহেতু দুইটা রেঞ্জেই ভোল্টেজকে ইউজ করি, তো দুইটা স্টেট হইতে পারে কম্পিউটারের, একটা হচ্ছে অন স্টেট আর একটা হচ্ছে অফ স্টেট। তো যেহেতু দুইটা রেঞ্জ, সেহেতু আমরা এটাকে বলতে পারি যে এটা আসলে দুইটা ভ্যালু দিয়ে, দুইটা ডিজিটের ভ্যালু দিয়ে এই স্টেট দুইটাকে প্রকাশ করা যায়, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। ঠিক আছে, তো এই কারণেই হচ্ছে কম্পিউটারের যত কাজ করা হয় সব হচ্ছে বাইনারি নাম্বারের সিস্টেমেই হচ্ছে কাজটা করা হয়। ঠিক আছে, আচ্ছা, তো এখানে হচ্ছে আরেকটা এক্সাম্পল আমরা দেখতে পারি যে ধরা যাক যে কোনো একটা কম্পিউটার বা ডিজিটাল ডিভাইসে ভোল্টেজ সময়ের সাথে সাথে কিভাবে চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে আমাকে গ্রাফ আকারে এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখানে ধরো যে এই যে এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে টাইম আর ওয়াই অ্যাক্সিস বরাবর হচ্ছে ওই ডিভাইসে ভোল্টেজের ভ্যালুটা কত ছিল। ঠিক আছে, ভোল্টেজের ভ্যালুটা কত ছিল সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। তো আমি দেখতে পাচ্ছি যে শুরুর একটা নির্দিষ্ট সময় পর্যন্ত আমার ভোল্টেজ লেভেলটা ছিল হচ্ছে 0 ভোল্ট। ঠিক আছে, এরপর দেখা গেল যে পরবর্তী একটা সময়ের জন্য আমার ভোল্টেজ ভ্যালুটা 4 ভোল্টে গিয়ে কি হয়ে গেল, ফিক্সড হয়ে গেল। ঠিক আছে, এবং সেটা নির্দিষ্ট সময় পর্যন্ত 4 ভোল্টই থাকতেছে। এরপরে এই জিনিসটাই কিন্তু কন্টিনিউয়াসলি আমাদের হচ্ছে দেখা যাচ্ছে রিপিট হচ্ছে নির্দিষ্ট সময়ের জন্য। ঠিক আছে, রিপিট হচ্ছে। তো দেখো, এইখানে কম্পিউটার বা এই ডিভাইসে ভোল্টেজের যে ভ্যালু সেটা আমরা দেখতে পাচ্ছি যে দুইটা স্টেটের মধ্যে চেঞ্জ হচ্ছে। সেটা কি, যে কিছু সময়ের জন্য এটা 0 থাকতেছে, কিছু সময়ের জন্য এটা 4 ভোল্ট থাকতেছে। তো দুইটা স্টেট, তার মানে হচ্ছে এটাকে আমি যে বুলিয়ান ভ্যালু দিয়ে চাইলে প্রকাশ করতে পারি বা বাইনারি ওই দুইটা ডিজিট দিয়ে প্রকাশ করতে পারি। তো আমি বলতে পারি যে যখন আমাদের এখানে এই ডিভাইসে 0 ভোল্ট হচ্ছে সাপ্লাই দেওয়া হচ্ছিল, তখন আসলে এইটা অফ স্টেটে ছিল, বা এটাকে আমরা বলতেছিল যে এটা আসলে আমাদের বাইনারি ভ্যালু 0 ছিল এইখানে। ঠিক আছে, বা এটাকে আমরা 0 ভ্যালু দিয়ে প্রকাশ করতে পারি, আর সিগন্যাল ভ্যালুটাকে আমরা 0 দিয়ে প্রকাশ করতে পারি। আর যখন হচ্ছে আমাদের এইখানে ভোল্টেজটা হচ্ছে 4 ভোল্ট দেওয়া হচ্ছিল, বা এখানে আমাদের ভোল্টেজ লেভেলটা হচ্ছে 4 ছিল, তখন এটাকে আমরা বলতে পারি যে এটার সিগন্যাল ভ্যালু হচ্ছে 1। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমি এই কম্পিউটারে আমি যে সিগন্যাল দিচ্ছি ভোল্টেজ দিয়ে, সেটাকে হচ্ছে একটা বাইনারি সিকোয়েন্স হিসেবে প্রকাশ করতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে একদম আমাদের একটা রিয়েল লাইফ সিনারিও যে কিভাবে কম্পিউটার হচ্ছে এই লজিকগুলো বা তাকে হচ্ছে কিভাবে আমরা ইনফরমেশনগুলো পাস করে থাকি। ঠিক আছে, তো এটার একটা একদম রিয়েল লাইফ এক্সাম্পল এখানে দেওয়া আছে। তো আলটিমেটলি আমি যদি এক সামারি করার চেষ্টা করি, আমি বলতে পারি যে আমাদের বাস্তব জীবনে আমরা যে ডিজিটাল ডিভাইসগুলো ইউজ করে থাকি, সেই ডিজিটাল ডিভাইস কেবলমাত্র দুইটা স্টেট মেনে হচ্ছে কাজ করে। একটাকে আমরা বলতে পারি হচ্ছে লজিক 0, আরেকটাকে বলতে পারি লজিক 1। তো এইটাকেই কয়েকভাবে নামকরণ করা হয়। ঠিক আছে, যে আমরা লজিক 0 এটাকে যদি একটা স্টেটমেন্টে বলতে চাই যে লজিক 0 বলতে আসলে একটা স্টেটমেন্টে কি বোঝায়, একটা স্টেটমেন্টে লজিক 0 বলতে বোঝায় যে ওই স্টেটমেন্টটা ফলস।
আর একটা স্টেটমেন্টের লজিক 1 বলতে বোঝায় ওই স্টেটমেন্টটা ট্রু। যেমন একটু আগে আমরা একটা এক্সাম্পল যখন দিয়েছিলাম, এই যে এই ক্ষেত্রে এই এক্সাম্পলের দুইটা ভ্যালু হতে পারে, একটা হচ্ছে ট্রু ভ্যালু আর একটা হচ্ছে ফলস ভ্যালু, ঠিক আছে? তো আমরা লজিক 0 এটা স্টেটমেন্টের ক্ষেত্রে ফলস বলতে পারি, আর লজিক 1 এটা স্টেটমেন্টের ক্ষেত্রে ট্রু বলতে পারি। আবার আমরা যখন এই যে একটা ডিভাইসের জন্য হচ্ছে এই দুইটা লজিকের কথা চিন্তা করি, তখন ডিভাইসের ক্ষেত্রে লজিক 0 বলতে বোঝানো হয় হচ্ছে অফ স্টেট, আর লজিক 1 বলতে বোঝানো হয় হাই স্টেট। আবার অনেক সময় এই অফ স্টেটকে আবার বলা হয় যে এটা হচ্ছে লো স্টেট বা লো ভোল্টেজ স্টেট, আর অন স্টেটকে বলা হয় হচ্ছে হাই ভোল্টেজ স্টেট, ঠিক আছে? বা অনেক সময় হচ্ছে কোনো একটা ইয়েস নো কোশ্চেন যদি আমি কাউকে করি, ঠিক আছে, তখন সেই ওই কোশ্চেনের যে অ্যান্সারটা দিবে সেটারও কিন্তু দুইটা স্টেট থাকতে পারে। তো ওইটাকে আমি বলতে পারি একটা হচ্ছে লজিক 0 স্টেট আর একটা হচ্ছে লজিক 1 স্টেট। তো লজিক 0 স্টেটের জন্য আমি ওই ভ্যালুটাকে বলতে পারি যে এটা হচ্ছে নো, আর লজিক 1 এর জন্য ভ্যালুটাকে বলতে পারি হচ্ছে ইয়েস। আচ্ছা, ফাইনালি একটা সার্কিট যদি আমি চিন্তা করি, একটা সার্কিটের মধ্যে কোথাও ইলেকট্রিসিটি পাস করতেছে কি করতেছে না, ঠিক আছে? আমি একটা এক্সাম্পল যদি দেই, ধরা যাক এইটা হচ্ছে আমার একটা সার্কিট, এইখানে হচ্ছে একটা সুইচ আছে এবং এইখানে হচ্ছে একটা লাইট বাল্ব আছে, ঠিক আছে? আচ্ছা, তো এইখানে আমাদের এই সুইচটা কি অন থাকতেছে নাকি অন থাকতেছে না তার উপর ডিপেন্ড করে এই বাল্বটা কি জ্বলবে নাকি জ্বলবে না সেটা ডিপেন্ড করবে, ঠিক আছে? তো দেখো, আমাদের যদি এখানে এই সুইচটা যদি অন থাকে, ঠিক আছে, এই সুইচটা যদি শুরুতে অন থাকে তাহলে কিন্তু আমরা এখানে কোনো কি পাবো না, এখানে কোনো আলো পাবো না। তো এই যে আমরা এই ঘটনার ক্ষেত্রে বলতে পারি যে আমাদের যখন সুইচ অফ থাকতেছে বা খোলা থাকতেছে, অর্থাৎ ওপেন সুইচ থাকতেছে, তখন আমাদের বাল্ব জ্বলতেছে না বা এখানে আমরা ইলেকট্রিসিটি পাস হচ্ছে না, যেটা একটি লজিক 0 স্টেট। আর যখন আমরা সুইচটা বন্ধ করে দিচ্ছি বা ক্লোজ করে দিচ্ছি তখন আমাদের বাল্ব জ্বলতেছে, ইলেকট্রিসিটি পাস হচ্ছে, এই ঘটনাটাকে আমরা বলতেছি লজিক 1 স্টেট। তো এইটাকেই এই যে আমরা এই সুইচের মাধ্যমে যখন আমরা এই পুরো সার্কিটটাকে কন্ট্রোল করতেছি তখন এই সুইচের দুইটা স্টেট তৈরি হচ্ছে, একটা হচ্ছে লজিক 0 আর একটা লজিক 1। লজিক 0 কে আমরা বলতেছি ওপেন সুইচ, লজিক 1 কে আমরা বলতেছি ক্লোজ সুইচ, ঠিক আছে? অর্থাৎ আমাদের বাস্তব জীবনের অনেকগুলো ঘটনাকে আমরা কি করতে পারি, দুইটা ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে লজিক 0 আর একটা লজিক 1, ঠিক আছে? তো ওই লজিক 0 কে বিভিন্ন ঘটনায় বিভিন্নভাবে নামকরণ করা হয়, লজিক 1 কে বিভিন্ন ঘটনায় বিভিন্নভাবে নামকরণ করা হয়, ঠিক আছে? তো আলটিমেটলি সামারি করলে সব একই দিকেই নির্দেশ করে, সেটা হচ্ছে যে প্রত্যেকটা ঘটনা যেটা হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে আমরা প্রকাশ করতেছি সেটার দুইটা আউটকাম থাকতে পারবে। একটা হচ্ছে 0 আউটকাম, যেটাকে আমরা বিভিন্নভাবে নামকরণ করে থাকি, আর একটা হচ্ছে 1 আউটকাম, ঠিক আছে? তো আমাদের মূলত কাজ হবে এই বুলিয়ান ভ্যালুর মাধ্যমেই বিভিন্ন এক্সপ্রেশন, স্টেটমেন্ট এগুলোকে এক্সপ্রেস করা এবং ওটার লজিক্যাল স্টেটমেন্ট দাঁড় করিয়ে তার সলিউশন বের করা, ঠিক আছে? কেননা আমরা কিন্তু এই বুলিয়ান ভ্যালুগুলোর মাধ্যমেই কম্পিউটারকে এই যে আমাদের যে ভোল্টেজ সিগন্যাল সেই ভোল্টেজ সিগন্যালটা পাস করব, ঠিক আছে? তো এই কারণেই আসলে আমাদের এই বুলিয়ান ভ্যালু নিয়ে হচ্ছে কাজ করা। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। এখন আমি ফাইনালি যদি একটু এই আমাদের যে হেডিং, সেই হেডিং এর ব্যাপারে আলোচনা করি যে বুলিয়ান ধ্রুবক আর চলক কি। তো আমরা এখানে যেহেতু দুইটা মাত্র ভ্যালু নিয়ে কাজ করতেছি, তো চলক বা ধ্রুবক যাই হোক না কেন আমাদের আলটিমেটলি এখানে ভ্যালু হবে 0 বা 1। এখন পার্থক্যটা কই? পার্থক্যটা হচ্ছে যে আমি যখন চলক নিয়ে কাজ করব তখন হচ্ছে আমার এই ভ্যালুটা হচ্ছে আননোন থাকবে, 0 নাকি 1 এটা আমি শিওর না, ঠিক আছে? 0 নাকি 1 এটা আমি কিন্তু শিওর না যখন আমি চলক নিয়ে কাজ করব। আর যখন আমি ধ্রুবক নিয়ে কাজ করব তখন হচ্ছে 0 নাকি 1 এটা আমি মোটামুটি শিওর, ঠিক আছে? মোটামুটি না, পুরোপুরি শিওর, ঠিক আছে? ধ্রুবকের একটা মাত্রই মান থাকতে পারবে, হয় 0 অথবা 1, কিন্তু চলকের যে কোনো মানই হতে পারে 0 বা 1, ঠিক আছে? এজন্যই আমরা এই যে দুই ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে বুলিয়ান চলক আর একটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক, ঠিক আছে? তো মোটামুটি আমাদের বুলিয়ান অ্যালজেব্রাতে বুলিয়ান চলক আর ধ্রুবকের কম্বিনেশনের মাধ্যমেই রাশিকে প্রকাশ করা হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি। এখানে হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রার কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে যে এটা আসলে কি কাজ করে বা কিভাবে করে। এখানে বলা হচ্ছে যে গণিত আর যুক্তির মধ্যে একটা সম্পর্ক স্থাপন করে, ঠিক আছে? যে আমরা বাস্তব জীবনের ঘটনাগুলোকে লজিক্যালি যখন প্রকাশ করার চেষ্টা করতেছি তখন হচ্ছে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার দরকার হচ্ছে, ঠিক আছে? এবং বুলিয়ান অ্যালজেব্রা যেহেতু আমাদের ডিজিটাল ডিভাইসগুলোর সাথে রিলেটেড সেহেতু সে হচ্ছে 0 এবং 1 এই দুইটা প্রতীক ছাড়া আর কিছু সে বোঝে না, ঠিক আছে?
আচ্ছা, এবং আমাদের এখানে বলা হচ্ছে যে আমি আলটিমেটলি এই বুলিয়ান অ্যালজেব্রার মেইন উদ্দেশ্য তো হচ্ছে ডিজিটাল ডিভাইসগুলোকে ইউজ করা, ঠিক আছে, পরিচালনা করা। এই কারণে আমাদের ওই ডিভাইসগুলোতে ইনপুট আর আউটপুটে কিন্তু 0 আর 1 বাদে আর কিছু আমরা দিতে পারবো না, ঠিক আছে, বা আর কিছু পাবো না আমরা। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা বিভিন্ন অপারেশন দেখব। আমরা নরমাল অ্যালজেব্রা, ম্যাথমেটিক্সের যে অ্যালজেব্রা ছিল, সেই অ্যালজেব্রা যখন আমরা করেছি তখন কিন্তু আমরা বিভিন্ন অপারেশন দেখেছিলাম, ঠিক আছে, যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, ঠিক আছে, আরও বিভিন্ন কমপ্লেক্স অপারেশন ছিল। তো বুলিয়ান অ্যালজেব্রাতেও আমরা কিছু অপারেশন দেখব যেন আমাদের কাজগুলো করতে সহজ হয়, বা কমপ্লেক্স কাজগুলো আমরা সহজে যেন করে ফেলতে পারি, সেই জন্য আমরা এখন কিছু অপারেশন দেখব। তো আমরা যে ফার্স্ট অপারেশনটা দেখবো সেটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যান্ড, এবং দেখো এটা ব্র্যাকেটে আরেকটা কথা লেখা আছে, সেটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, ঠিক আছে। তো যেহেতু এখানে আমরা লজিক নিয়ে কাজ করতেছি, তো লজিক্যালি দুইটা স্টেটমেন্ট বা দুইটা এক্সপ্রেশনকে কিভাবে মাল্টিপ্লাই করা যায় সেটা হচ্ছে আমরা এই যে অ্যান্ড অপারেশনের মাধ্যমে দেখবো, ঠিক আছে। আচ্ছা, তো একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, বলা হচ্ছে যে আমাদের দুইটা ধরো ঘটনা আছে, ঠিক আছে, এটা একটা ঘটনা। তো এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে 1 নম্বর ঘটনা, বা এটাকে ধরো যে আমরা একটা ভেরিয়েবল দিয়েও প্রকাশ করতে পারি, ঠিক আছে, যে এই যে ঘটনাটা এখানে বলা আছে যে রহিম স্কুলে যায়, এটা একটা ঘটনা, এটাকে ধরা যাক আমি এ নামক একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতেছি, ঠিক আছে। আচ্ছা, আর একটা ঘটনা আছে আমাদের হাতে, সেটা হচ্ছে যে অনেক মাঠে যায়, ঠিক আছে। তো দেখো দুইটা ভিন্ন ভিন্ন ঘটনা। তো আমি এই ডান পাশের ঘটনাকে আরেকটা নতুন ভেরিয়েবল বি দিয়ে প্রকাশ করতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যখন দুইটা ঘটনার লজিক্যাল মাল্টিপ্লিকেশন করব, এটার আসলে আমি যদি ভাষায় বোঝাতে চাই, ভাষায় এর তাৎপর্য কি? এর তাৎপর্যটা হচ্ছে এরকম যে এই যে একটা ঘটনা ছিল রহিম স্কুলে যায়, আর একটা হচ্ছে অনেক মাঠে যায়। তো আমি যদি মাল্টিপ্লিকেশন করি তাহলে জিনিসটা দাঁড়াবে এরকম যে রহিম স্কুলে যায় এবং এই যে খুবই ইম্পর্টেন্ট, এই যে এবং অনেক মাঠে যায়, অর্থাৎ দুইটা ঘটনাই একসাথে হইতেছে, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে যে এটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, ঠিক আছে, দুইটা একই সাথে মাল্টিপ্লাই হচ্ছে বা একসাথে হচ্ছে। তো এই যে অপারেশনটা, ঠিক আছে, আমি এই যে এবং তোমার মনে হতে পারে যে ভাই এটা তো একটা ওয়ার্ড, বাংলা ওয়ার্ড, এটা কিভাবে মাল্টিপ্লিকেশন বোঝায়, ঠিক আছে। তো তুমি আসলে আসলে এই এবং দিয়ে এখানে যেটা বোঝাচ্ছ সেটা হচ্ছে যে দুইটা ঘটনা একসাথে হওয়া, অর্থাৎ তুমি এখানে একটা প্রসেস বোঝাচ্ছ, তাই না, যে দুইটা ঘটনা একসাথে হয়, এটা একটা প্রসেস। তো এই কারণে আমরা বলতে পারি যে এবং দিয়ে যেহেতু আমরা একটা প্রসেসকে বোঝাচ্ছি, তো এই কারণে এটা একটা অপারেটর হিসেবে এখানে কাজ করতেছে, ঠিক আছে। এবং এটারই ইংলিশ রিপ্রেজেন্টেশনটা এখানে দেওয়া আছে সুন্দর করে, সেটা হচ্ছে অ্যান্ড, ঠিক আছে, অ্যান্ড। তো অ্যান্ড আসলে আমরা যখন বুলিয়ান অ্যালজেব্রায় বলি তখন এটা বোঝায় যে দুইটা আলাদা আলাদা ঘটনা একসাথে ঘটতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের সেই অ্যান্ড অপারেটর, এটা কিন্তু একটা অপারেটর, এটা মাথায় রাখতে হবে। এবং এটা যেন তেন অপারেটর না, এটা হচ্ছে আমাদের বুলিয়ান অপারেটর, এটা একটা বুলিয়ান অপারেটর। আচ্ছা, তো আমাদের এই দুইটা ঘটনা যদি একসাথে ঘটে তাহলে কি কি আউটকাম আসতে পারে, ঠিক আছে। আমাদের কয়েকটা পসিবিলিটি হইতে পারে। দেখো যে দুইটা যেহেতু আলাদা আলাদা ঘটনা ছিল, এখন আমি এই দুইটা ঘটনার একসাথে কি করতেছি, মাল্টিপ্লাই করতেছি, একসাথে ঘটার আমি আউটকামটা দেখতে চাচ্ছি। তাহলে ওই দুইটা ঘটনার রেজাল্ট কি কি হইতে পারে? একটা হইতে পারে, দেখো যে আমাদের এইখানে প্রথম যে ঘটনা যেটাকে আমি এ দিয়ে ডিনোট করতেছি, সেই এর ভ্যালুটা হইতে পারে হচ্ছে আমাদের 0, অর্থাৎ রহিম স্কুলে যায়নি, ঠিক আছে। আমি এটা আগে দেখাইছি যে আমাদের যদি কোনো একটা ভ্যারিয়েবলের ভ্যালু 0 হয়, এর মানে হচ্ছে যে ওইটার আউটকামটা ফলস হয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবং আমাদের যে বি যেই তোমার হচ্ছে ঘটনাটা ছিল, যেটা ছিল অনেক মাঠে যায়, সেটাও কিন্তু কি হইতে পারে, সেটাও 0 হইতে পারে একই সাথে। তো এটা আমাদের একটা আউটকাম, ঠিক আছে। এই যে এই দুইটা যদি আমি বলি যে একসাথে ঘটতেছে, অর্থাৎ এন্ড অপারেশন হচ্ছে, তাহলে আমি বলতে পারি যে এখানে প্রথম একটা পসিবিলিটি হচ্ছে যে আমাদের রহিমও স্কুলে যায়নি, তারপর হচ্ছে এখানে অনিকও মাঠে যায়নি, ঠিক আছে। তো আমাদের দুইজনেরই জন্যই যে ভ্যারিয়েবলটা আমি ধরেছি ঘটনাকে প্রকাশ করার জন্য, দুইটা ভ্যারিয়েবলেরই মান কিন্তু এখানে 0, ঠিক আছে। তাহলে এই যদি হয় তাহলে আমি কি বলতে পারি বলো তো, যে দুইটা ঘটনা যেহেতু একই সাথে 0, তার মানে হচ্ছে আমাদের এইখানে টোটাল যে স্টেটমেন্টটা, অর্থাৎ রহিম স্কুলে যায় এবং অনেক মাঠে যায়, এই টোটাল যে স্টেটমেন্টটা, অর্থাৎ এ
অ্যান্ড বি, ঠিক আছে, এ আর মাঝখানে আমি অপারেটরটা যদি লিখি, অপারেটরটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেটর, এ অ্যান্ড বি, এই পুরাটার ভ্যালু কি হচ্ছে, এই পুরাটার ভ্যালু কিন্তু এখানে কি হচ্ছে বলতো, এখানে হচ্ছে আমাদের 0, ঠিক আছে, এই পুরাটার ভ্যালু হচ্ছে 0। কেন 0 হইল, যে রহিমও স্কুলে যায়নি, অনিকও মাঠে যায়নি, তো দুইটা ঘটনা আলাদা আলাদাভাবে কি হয়েছে, ফলস হয়েছে। তো যেহেতু আমার এখানে একসাথে ঘটতেছে, তো একসাথে যেহেতু ঘটতেছে, সো আমাদের দুইটাই যদি ফলস হয় তাহলে আমাদের আলটিমেট যে রেজাল্টটা সেটাও কিন্তু ফলসই হবে, ঠিক আছে, যেহেতু আমাদের দুইটা আমাদের একসাথে ঘটতেছে বা একসাথে ঘটার আমি আউটকামটা চিন্তা করতেছি, ঠিক আছে, তো এই কারণে দুইটাই যদি আলাদা আলাদাভাবে ফলস হয় তাহলে আমাদের রেজাল্টটা, এই অ্যান্ড অপারেশনের রেজাল্টটাও কিন্তু ফলস হবে, ঠিক আছে। আচ্ছা, এরপর আরেকটা আউটকাম নিয়ে যদি আমরা চিন্তা করি, পসিবিলিটি, এটা হচ্ছে যে রহিম স্কুলে যায়নি, অর্থাৎ রহিমের স্কুলে যাওয়ার যে ঘটনা সেটার রেজাল্ট 0, কিন্তু অনিক হচ্ছে মাঠে গিয়েছে, ঠিক আছে, অর্থাৎ অনিকের মাঠে যাওয়ার ঘটনার এটার রেজাল্ট হচ্ছে 1। আচ্ছা, তো এখন যদি আমি এদের একসাথে ঘটার চিন্তা, মানে যে স্টেটমেন্টটা যেটাকে আমরা অ্যান্ড অপারেশন বলতেছি, সেটার জন্য যদি আমি চিন্তা করি তাহলে এই ক্ষেত্রে আমার রেজাল্টটা কি হবে, অ্যান্ড অপারেশনের রেজাল্টটা কি হবে, আমরা আশা করি বুঝতে পারতেছি যে যেহেতু দুইটা একসাথে ঘটার জন্য আমি আউটকাম চিন্তা করতেছি, তো দুইটা একসাথে তো ঘটেনি, অর্থাৎ রহিম স্কুলে যায়নি কিন্তু অনেক মাঠে গিয়েছে, ঠিক আছে, তো একসাথে তো দুইটা ঘটেনি, তো আমাদের এই ক্ষেত্রেও কিন্তু রেজাল্টটা কি হবে, রেজাল্টটা হবে 0, কারণ দুইটা একসাথে তো ট্রু হয়নি, একটা ফলস হয়েছে, তো এই কারণে কিন্তু আমাদের এই অ্যান্ড অপারেশনের রেজাল্টটা 0 হবে। তো আশা করি বুঝতে পারতেছো যে এখানে আমাদের অপারেশনটা কিভাবে হইতেছে, যে যতক্ষণ পর্যন্ত না দুইটাই আমাদের একসাথে ঘটতেছে ততক্ষণ পর্যন্ত, বা দুইটাই যতক্ষণ পর্যন্ত একসাথে না ট্রু হচ্ছে, 1 হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের আউটকামটা 1 হবে না, রেজাল্টটা 1 হবে না। সো আরো যে দুইটা পসিবিলিটি সেটা যদি আমি সংক্ষেপে লিখে ফেলি এখানে, যে আমাদের এখানে এ হইতে পারে হচ্ছে 1, বি হইতে পারে 0। তো এইটার জন্য কিন্তু আমাদের কি হবে বলতো, এই অ্যান্ড অপারেশন যেটা আছে, ঠিক আছে, এ অ্যান্ড বি, এটাও কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটাও হয়ে যাবে হচ্ছে আমাদের 0, ঠিক আছে, এটাও 0 হয়ে যাবে। এবং ফাইনালি লাস্ট যে পসিবিলিটিটা থাকে সেটা হচ্ছে যে A1 এবং B1, ঠিক আছে। তো এইবার যেহেতু দুইটাই একসাথে ট্রু আউটকাম দিচ্ছে, তো আমাদের অ্যান্ড অপারেশনের যে রেজাল্টটা সেটা কিন্তু এই ক্ষেত্রে 1 হয়ে যাবে, ঠিক আছে, এইবার এটা 1 হয়ে যাচ্ছে। তো আমরা যেটা বুঝতে পারতেছি যে অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে যখন দুইটা ঘটনাই একই সাথে ঘটে তখন তার আউটকামটা হয় ট্রু, ঠিক আছে, অর্থাৎ এ অ্যান্ড বি, এটা 1 দিয়ে আমি কি বুঝতেছি, এটা 1 দিয়ে আমি বুঝতেছি যে রহিমও স্কুলে গিয়েছে, অনিকও মাঠে গিয়েছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের অ্যান্ড অপারেশনের সিগনিফিক্যান্সটা। তো আমি লজিক্যাল অ্যান্ড দিয়ে হচ্ছে দুইটা আলাদা আলাদা লজিক্যাল ঘটনাকে কি করতে পারি, একসাথে ঘটার যে আউটকাম সেটা বোঝাতে পারি, সেটাকে এক্সপ্রেস করতে পারি, ঠিক আছে। তো সেটার জন্য যখন দুইটা বা একাধিক ঘটনাকে যখন আমি অ্যান্ড করতেছি, ঠিক আছে, এরকম যদি একাধিক ঘটনা থাকতো, এ বি সি, এরকম ধরো যে একাধিক ঘটনা আছে, তাদের সবাইকে আমি যখন এরকম অ্যান্ড করতেছি, ঠিক আছে, এরকম যখন আমি অ্যান্ড করতেছি তখন প্রত্যেকটা ঘটনা সবগুলো যখন 1 হচ্ছে কেবলমাত্র তখন আমাদের আউটকামটা 1 হচ্ছে, ঠিক আছে। যে কোনো একটা ঘটনা যদি আমাদের এখানে 0 হয়ে যায়, ঠিক আছে, যে কোনো একটা ঘটনা যদি আমাদের 0 হয়ে যায়, ঠিক আছে, যে কোনো একটা ঘটনায় যদি আমাদের এখানে 0 হয়ে যায় তাহলে কিন্তু আমাদের রেজাল্টটা হয়ে যাবে 0, ঠিক আছে। তো আমাদের লজিক্যাল মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যতগুলা ভেরিয়েবল আছে সবগুলা ভেরিয়েবলের ভ্যালু যদি একসাথে 1 হয় তখনই আমাদের অ্যান্ড অপারেশনের যে রেজাল্ট সেই রেজাল্টটা 1 হবে, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের লজিক্যাল মাল্টিপ্লিকেশন। আচ্ছা, এখন এইটাকে যখন আমরা বুলিয়ান অ্যালজেব্রায় প্রকাশ করবো, আমরা কিন্তু যে বারবার অ্যান্ড লিখবো না, এটা একটা খুবই বলতে পারো যে টায়ারসাম ওয়ার্ক, ঠিক আছে। তো এই জন্য আমরা যেটা করি, এই অ্যান্ড এটাকে হচ্ছে আমরা এইভাবে এই সিম্বল দিয়ে, এই যে ডট সিম্বল দিয়ে হচ্ছে আমরা এটাকে প্রকাশ করি, ঠিক আছে, এটা হচ্ছে সিম্বলটা হচ্ছে এরকম। তো আমরা বুলিয়ান অ্যালজেব্রায় অ্যান্ড হচ্ছে এরকম ডট দিয়ে বোঝাবো, অর্থাৎ এ অ্যান্ড বি, এটাকে আমরা হচ্ছে যখন বুলিয়ান অ্যালজেব্রায় লিখবো তখন হচ্ছে আমরা এইভাবে লিখবো, এ
একটা এরকম ডট তারপরে বি, তো এটা দিয়ে আসলে এ অ্যান্ড বি বোঝানো হবে, ঠিক আছে। তো আমাদের অ্যান্ড অপারেশনের যাবতীয় আলোচনা কিন্তু আমরা এখানে করে ফেললাম, ঠিক আছে। তো আমরা এখন সামনে নতুন একটা অপারেটর সম্পর্কে জানতে পারি। আচ্ছা, তো নেক্সট অপারেটর যেটা সেটা হচ্ছে অর। অর অপারেটরের পাশে দেখো লেখা আছে যে লজিক্যাল এডিশন, ঠিক আছে, যে লজিক্যালি আমরা দুইটা ঘটনাকে কিভাবে অ্যাড করতে পারি সেটা হচ্ছে এখানে দেখার চেষ্টা করব। আচ্ছা, তো যথারীতি আমাদের আগের এক্সাম্পলটাই দেওয়া আছে। তো এখানে পার্থক্য হচ্ছে যে আমরা এবার অপারেটর হিসেবে অর অপারেটরটা ইউজ করতেছি, এবং এটাকে যদি আমি বাংলায় প্রকাশ করি বা বাংলায় এর তাৎপর্য বোঝানোর চেষ্টা করি তাহলে জিনিসটা এরকম, যে বাংলায় হচ্ছে এটা অথবা বোঝায়, ঠিক আছে, যে রহিম স্কুলে যায় অথবা অনিক মাঠে যায়, ঠিক আছে। এটা হচ্ছে তোমার দুইটা ঘটনার মধ্যে আমি অর করতেছি, অর অপারেটর ইউজ করতেছি। এখন তার আউটকাম কতভাবে হতে পারে, তো আমরা অলরেডি দেখেছি যে এই ঘটনাটাকে যদি আমি একটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করি আর অপর ঘটনাটাকে যদি আরেকটা ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে পারি তাহলে এই দুইটা ভেরিয়েবলের চারটা কম্বিনেশন হতে পারে, তাই না। যেহেতু দুইটারই ভ্যালু 0 আর 1 করে আসতেছিল, তো আমাদের টোটাল চারটা কম্বিনেশন এখানে আসতে পারে। তো এখন এই চারটা কম্বিনেশনের মধ্যে আমরা দেখি যে যখন আমাদের ধরো A1 আর B0 হয় তখন আমাদের এই অর অপারেশনের যে আউটকাম সেটা কি হয়। অর অপারেশনের যে আউটকাম, এই দুটাকে যদি আমি অর করি তখন তার আউটকামটা কি হবে, যে রহিম স্কুলে গিয়েছে অর বা অথবা অনিক মাঠে যায়, ঠিক আছে। তো দুইটা ঘটনার মধ্যে যে কোনো একটা যদি ঘটে তাহলেও কিন্তু আমি বলতে পারবো যে হ্যাঁ, আমাদের এই লজিক্যাল অ্যাডিশনটা আমাদের ওয়ান আউটপুট দিচ্ছে বা ওয়ান আউটকাম দিচ্ছে, কারণ আমি এখানে অর ইউজ করছি। সো দুইটাই একই সাথে ঘটা এখানে কিন্তু ম্যান্ডেটরি না, যে কোনো একটা ঘটলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তো আমাদের এইখানে যে কোনো একটা যদি ওয়ান হয়ে যায়, যেমন এই ক্ষেত্রে রহিম স্কুলে গিয়েছে, তার মানে আমাদের এই যে কম্পাউন্ড যে সেন্টেন্সটা এটার কিন্তু আউটকাম আউটকাম হিসাবে আমরা কিন্তু এখানে ওয়ান পাচ্ছি, ঠিক আছে। তো এখানে কিন্তু আমরা আউটকাম হিসাবে ওয়ান পাচ্ছি। তো এরকম যে চারটা কম্বিনেশন, এই চারটা কম্বিনেশনের জন্য আমরা একই ট্রেন্ড ফলো করতে পারি, যে আমাদের এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটা যদি ঘটে থাকে বা এই দুইটা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা যদি ঘটে তাহলে তাদের যে অর করে যে আমি কম্পাউন্ড যে ঘটনাটা পাচ্ছি সেটাও কি হচ্ছে, সেটাও আমাকে ট্রু আউটকাম দিচ্ছে বা সেটাও ঘটছে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে আমাদের অর অপারেশনের যে সিগনিফিকেন্স, এই সিগনিফিকেন্সটা ক্যারি করে, ঠিক আছে। আচ্ছা, তো আমি যদি এই বাকি ঘটনাগুলো একটু এখানে সংক্ষেপে লিখে দেখানোর ট্রাই করি, যে আমাদের আর যেই পসিবিলিটি গুলো আছে সেই পসিবিলিটি গুলোর মধ্যে হচ্ছে যে আমাদের এ ভ্যালুটা 0 হতে পারে, বি ভ্যালুটা 1 হতে পারে, ঠিক আছে। অর্থাৎ রহিম স্কুলে যায়নি কিন্তু অনেক মাঠে গিয়েছিল। তো এইটার জন্য যদি আমি অর করি তাহলে আমি যেটা পাবো সেটা হচ্ছে যে আমাদের কম্পাউন্ড সেন্টেন্সটা বা অর করার পরে যে রেজাল্টটা সেটা হচ্ছে 1, ঠিক আছে। আচ্ছা, কারণ যে কোনো একটা তো ঘটেছে, ঠিক আছে। আচ্ছা, এরপর ফাইনালি আরো দুইটা যেটা ঘটতে পারে সেটা হচ্ছে এরকম, যে আমাদের দুইজনই হচ্ছে তাদের কাজগুলো করেছিল, ঠিক আছে। তো দুইজন করলে তো আরো ভালো। এক্ষেত্রেও আসলে আমরা কি বলতে পারি যে আমাদের হচ্ছে আমাদের অর অপারেশনের যে রেজাল্ট সেটা হচ্ছে 1, কারণ আমাদের কন্ডিশন হচ্ছে যে মিনিমাম একটা হইতে হবে, ঠিক আছে। এখানে কন্ডিশন হচ্ছে যে মিনিমাম একটা ঘটনা ঘটতে হবে। তো যেহেতু দুইটাই ঘটতেছে এটা খুবই ভালো, তো আমাদের রেজাল্টটা এই ক্ষেত্রে কিন্তু 1, ঠিক আছে। আচ্ছা, তো ফাইনাল যে ঘটনাটা ঘটতে পারে সেটা হচ্ছে যে একটাও ঘটেনি। এটা একটা স্পেশাল কেস, দেখো যে আমাদের দুইটা ঘটনার মধ্যে একটাও কিন্তু ঘটেনি, ঠিক আছে। তো যেহেতু একটাও ঘটেনি তার মানে আমরা বলতে পারি যে এইখানে আমাদের আউটপুটটা হবে হচ্ছে 0, কারণ আমাদের কন্ডিশনটা ছিল যে মিনিমাম একটা হইতে হবে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটাও ঘটে নেই, দুইটাই 0। তার মানে আমাদের এখানে অরের যে আউটপুট সেটা কিন্তু কি হবে, 0 হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের অরের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স, সেই ফিজিক্যাল সিগনিফিকেন্স। এখন অর এই অপারেটরটাকে আমরা যখন হচ্ছে বাস্তবে বুলিয়ান অ্যালজেব্রায় প্রকাশ করি তখন এটার সিম্বল যেটা সেটা হচ্ছে এরকম, যে আমরা হচ্ছে এটাকে প্লাস সাইন দিয়ে প্রকাশ করে থাকি, ঠিক আছে। বুলিয়ান অ্যালজেব্রায় হচ্ছে আমরা প্লাস সাইন দিয়ে অরকে প্রকাশ করে থাকি। তো আমরা যখন এরকম বলবো যে এ অর বি, এটাকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি, এ প্লাস বি বা এ অর বি। আমি বুলিয়ান অ্যালজেব্রায় যখন এটা পড়বো তখন এটাকে বলবো হচ্ছে এ অর বি, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে লজিক্যাল অ্যাডিশনের
যাবতীয় কথাবার্তা। আচ্ছা, এরপর ফাইনালি আমাদের লাস্ট যে অপারেশনটা থাকে সেটা হচ্ছে লজিক্যাল কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা, আমরা ২ টা জিনিস ইতিমধ্যে দেখেছি যে ২ টা আলাদা, আলাদা ঘটনা, এই ২ টা একসাথে ঘটলে তার জন্য লজিক্যাল আউটপুট গুলো কি হতে পারে, ঠিক আছে? আবার ২ টা লজিক্যাল ঘটনা, একটা ঘটলো অপরটা ঘটলো না, বা ২ টার মধ্যে যেকোনো একটা ঘটলো। এই ক্ষেত্রে লজিক্যাল আউটপুটটা কিরকম আসতে পারে, ঠিক আছে? তো আমরা মোটামুটি আমাদের লজিক্যাল কাজকর্মের বলতে পারো যে 2/3 কমপ্লিট করে ফেলছি। লাস্ট যেটা বাকি থাকে সেটা হচ্ছে যে একটা ঘটনা ঘটলো, ঠিক আছে? তার বিপরীত ঘটনাটা ঘটার সম্ভাবনা কত, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি হচ্ছে লজিক্যাল কমপ্লিমেন্ট, অর্থাৎ একটা ঘটনার পূরক ঘটনা বা উল্টো ঘটনাটা ঘটার সম্ভাবনা কত, ঠিক আছে? তো এইটাই এখন হচ্ছে আমরা এই যে নট অপারেশনের মাধ্যমে বোঝার চেষ্টা করব। যে ধরা যাক একটা ঘটনা হচ্ছে যে আজকে বৃষ্টি হচ্ছে বা আজকে বৃষ্টি হবে, ঠিক আছে? এরকম একটা ঘটনা। এখন এই ঘটনাটাকে আমি যদি নট করি বা উল্টা ঘটনাটা চিন্তা করি, তাহলে সেটা কি হবে যে আজ বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে? এখন আমাদের এই আজ বৃষ্টি হচ্ছে এই ঘটনাটা যদি এ হয়, তাহলে আমাদের এই এর যে ভ্যালু সেটা কি হইতে পারে? এর ভ্যালু হইতে পারে ট্রু, আবার এর ভ্যালু হইতে পারে ফলস, ঠিক আছে? এই যে বৃষ্টি না হলে এর ভ্যালু হবে ফলস, আর বৃষ্টি হয়ে থাকলে এর ভ্যালু হবে ট্রু। এখন এই ঘটনাটারই যদি আমি উল্টা করি যে আজ বৃষ্টি হচ্ছে না, ঠিক আছে? বা এই সেন্টেন্সটা বা স্টেটমেন্টটা যদি আমি উল্টো স্টেটমেন্টটা নেই, তাহলে এটা হবে আজ বৃষ্টি হচ্ছে না। এখন আজ বৃষ্টি হচ্ছে না এইটার জন্য যদি আমি ২ টা পসিবিলিটি চিন্তা করি, তাহলে সেটা কি, কি হতে পারে? যে একটা হচ্ছে ট্রু পসিবিলিটি বা ট্রু আউটকাম, যেটা হচ্ছে কি যে এই যে বৃষ্টি হচ্ছে না এটা ছিল আমার অরিজিনাল স্টেটমেন্ট, তাহলে যদি বৃষ্টি না হয় এটাই হচ্ছে ট্রু ঘটনা, ঠিক আছে? আর আমার যদি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই কেসে এটা ফলস ঘটনা, কারণ আমার অরিজিনাল স্টেটমেন্টটা ছিল এই ক্ষেত্রে যে আজ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি হয়ে থাকলে আমাদের এটা হবে হচ্ছে এই যে এই ঘটনার রেসপেক্টে ফলস আউটকাম, ঠিক আছে? তো আমাদের দেখা দেখা যাচ্ছে যে অরিজিনাল যে স্টেটমেন্ট তার যখন আমি উল্টো ঘটনাটা চিন্তা করতেছি, তখন কিন্তু আমাদের এই যে ট্রু আর ফলস এই দুইটা মেইন যে স্টেটমেন্টটা ছিল তার ট্রু আর ফলসের উল্টা হয়ে যাচ্ছে, ঠিক আছে? যেমন এর জন্য এই যে এই স্টেটমেন্টের জন্য আমরা বৃষ্টি না হলে সেটাকে ফলস আউটকাম বলতেছি, আর এই স্টেটমেন্টের জন্য বৃষ্টি তোমার না হলে সেটাকে আমরা ট্রু আউটকাম বলতেছি। তার মানে একটা আরেকটার উল্টো, তাই না? তো এটাকে আমরা নট দিয়ে প্রকাশ করি। এই আমাদের যে লজিক্যাল যে অপারেশনটা এখানে হইলো এটাকেই আমরা নট দিয়ে প্রকাশ করি, ঠিক আছে? আচ্ছা, তো আমাদের এই যে আজ বৃষ্টি হচ্ছে এই ঘটনাটাকে যদি আমরা এ বলতাম, তাহলে আমরা যখন এখানে নট অপারেশন করতেছি, ঠিক আছে? তখন আমরা পাচ্ছি আজ বৃষ্টি হচ্ছে না, অর্থাৎ এ ঘটনার বিপরীত ঘটনাটা, ঠিক আছে? তো এই যে এই বিপরীত ঘটনাটাকে যখন আমরা বোঝাই বা এই বুলিয়ান ভেরিয়েবলের বিপরীত মানটা বা কমপ্লিমেন্ট মানটা যখন আমরা প্রকাশ করি, তখন এটাকে হচ্ছে একটা নট সিম্বল দিয়ে প্রকাশ করা হয়, যেটাই যে এখানে আমি লিখেছি যে এ বার, এটা বোঝানো হয় যে এর কমপ্লিমেন্ট, ঠিক আছে? এটাকে অনেক সময় এভাবে প্রকাশ করা হয়, এর পাশে একটা এরকম সাইন দিয়ে, অ্যাপোস্ট্রফির মতো একটা সাইন দিয়ে এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? তো এটা হচ্ছে নট সিম্বলটাকে হচ্ছে এক্সপ্রেস করে, ঠিক আছে? তো আমাদের লাস্ট যে অপারেশনটা ছিল সেটা আমরা দেখে ফেলেছি। তো সেটা ছিল হচ্ছে লজিক্যাল কমপ্লিমেন্ট। তো আমরা মোটামুটি ৩ টা জিনিস এখানে কভার করার ট্রাই করছি। একটা হচ্ছে লজিক্যাল মাল্টিপ্লিকেশন, যেখানে হচ্ছে আমাদের একাধিক ভেরিয়েবল, এই ভেরিয়েবল গুলোর মধ্যে যদি আমরা লজিক্যাল মাল্টিপ্লিকেশন করি, তাহলে সবগুলো ঘটনাই একসাথে যদি ঘটে তখনই আমাদের আউটকামটা হচ্ছে ট্রু হয়, ঠিক আছে? যেকোনো একটা ঘটনা যদি না ঘটে বা যেকোনো একটা ঘটনা যদি ফলস হয়ে যায়, তখন কিন্তু আমাদের আউটপুটটা ফলস হয়ে যায়। তো এটা ছিল আমাদের লজিক্যাল মাল্টিপ্লিকেশনের প্রপার্টি। এরপরে লজিক্যাল অ্যাডিশনে আমরা দেখেছি যে আমাদের ২ টা ঘটনা বা একাধিক ঘটনার মধ্যে এটলিস্ট একটা ঘটনা যদি ঘটে থাকে, তখন আমরা এই অপারেশনের জন্য আউটপুটটা 1 পাই, ঠিক আছে? আর যদি প্রতিটি ঘটনা না ঘটে বা প্রতিটি ঘটনার জন্যই যদি আমার আউটকাম ফলস হয় বা 0 হয়, তাহলে আমাদের রেজাল্টটা কেবলমাত্র 0 হয়, ঠিক আছে? তো এটাকে আমরা বলতেছিলাম অর বা লজিক্যাল অ্যাডিশন। এবং ফাইনালি আমাদের নট অপারেশনে আমরা দেখলাম যে কোনো একটা ঘটনা তার উল্টো ঘটনাকে যদি আমরা প্রকাশ করতে যাই, তখন হচ্ছে আমাদের এই লজিক্যাল কমপ্লিমেন্ট চিন্তা করতে হয়। এবং লজিক্যাল কমপ্লিমেন্টের ক্ষেত্রে আমরা কোনো একটা বুলিয়ান ভেরিয়েবল তার মাথায় হচ্ছে এরকম একটা বার বা এরকম একটা অ্যাপোস্ট্রফি সাইন দিয়ে হচ্ছে কমপ্লিমেন্টটাকে এক্সপ্রেস করে থাকি, ঠিক আছে? আচ্ছা, সো এই ৩ টে অপারেশন আমরা যে শিখলাম, এইগুলোকেই হচ্ছে আমরা ভবিষ্যতে ইউজ করব এবং বুলিয়ান অ্যালজেব্রার বিভিন্ন ক্যালকুলেশন করার ট্রাই করব, ঠিক আছে? আচ্ছা, তো এই ৩ টা অপারেশন হচ্ছে একসাথে দিয়ে তাদের কিছু বৈশিষ্ট্য দেয়া আছে। যে প্রথমত হচ্ছে অ্যান্ড অপারেশন
কে আমরা এইভাবে প্রকাশ করি যে দুইটা ভেরিয়েবল যদি এ আর বি হয়, বুলিয়ান ভেরিয়েবল যদি এ আর বি হয়, তাহলে তাদের লজিক্যাল অ্যান্ড কে হচ্ছে আমরা এইভাবে প্রকাশ করব। এরপর লজিক্যাল অর কে হচ্ছে আমরা এইভাবে এই যে মাঝখানে প্লাস সাইন দিয়ে প্রকাশ করব। আর কোনো একটা ঘটনা যদি এ হয়, তাহলে তার যে লজিক্যাল নট যে ভেরিয়েবলটা বা এক্সপ্রেশনটা সেটা হবে এ বার, ঠিক আছে? বা এটাকে আমরা এই যে এইভাবে প্রকাশ করতে পারতাম, এ তার পাশে এরকম একটা অ্যাপোস্ট্রফি সাইন। আচ্ছা, এখন এইটার হচ্ছে একটা কমন প্রপার্টি এখানে দেওয়া আছে, বা মেইন প্রপার্টি বলতে পারি। এই জিনিসটা মাথায় রাখলেই আমাদের এই অপারেশনগুলো নিয়ে ভবিষ্যতে কাজ করা সহজ হয়ে যাবে। সেটা হচ্ছে যে আমরা যখন লজিক্যাল এন্ড নিয়ে কথা বলবো, তখন আমাদের মাথায় রাখতে হবে যে যে কোনো একটা যদি জিরো হয়ে যায়, তাহলে আমাদের আউটপুটটা কিন্তু জিরো হয়ে যাবে, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট, যে যে কোনো একটা যদি জিরো হয়, তাহলেই আমাদের আউটপুট কিন্তু জিরো, ঠিক আছে? আর সবগুলোর মান যদি ওয়ান হয়, সবগুলো যদি একসাথে ওয়ান হয়, তখনই কেবলমাত্র আমাদের আউটপুটটা কি হবে, ওয়ান হবে। আচ্ছা, অরের ক্ষেত্রে প্রপার্টিটা কিরকম, যে যে কোনো একটা, অ্যাটলিস্ট একটার মান যদি ওয়ান হয়, তখন আমরা হচ্ছে যে কোনো একটির মান যদি ওয়ান হয়, তখন আমাদের আউটপুটটা হবে ওয়ান। দেখো, এই লজিক্যাল অ্যান্ড এর ক্ষেত্রে যেটা ছিল যে যে কোনো একটা জিরো হইলে আমাদের আউটপুট জিরো, আর লজিক্যাল অর এর ক্ষেত্রে কিন্তু যে কোনো একটা যদি ওয়ান হয়, তখন আমাদের এখানে আউটপুটটা ওয়ান হবে, ঠিক আছে? আচ্ছা, আর এখানে সবগুলোর মান যদি একসাথে জিরো হয়, তখনই কেবলমাত্র আমাদের যোগফলটা জিরো হবে, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু প্রত্যেকটা কেসেই আমাদের যোগফল ওয়ান থাকতেছে। আর লজিক্যাল নটের ক্ষেত্রে কি হয়, যে নট অপারেশন দিয়ে মূলত কমপ্লিমেন্ট বোঝায়, অর্থাৎ একটা ঘটনা বা একটা ভেরিয়েবলের উল্টা জিনিসটা বোঝায়, ঠিক আছে? কোনো একটা ঘটনার উল্টা ঘটনাটা বোঝায়। তো আমরা যখন জিরো এর নট চিন্তা করব, তখন নটের রেজাল্টটা হবে ওয়ান। আর ওয়ানের জন্য যখন কমপ্লিমেন্ট বা নট চিন্তা করব, তখন রেজাল্টটা হবে জিরো, ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের লজিক্যাল তিনটা অপারেশন, বেসিক অপারেশন। এইগুলো দিয়ে পরবর্তীতে আমরা কমপ্লেক্স জিনিসপত্র হচ্ছে করার ট্রাই করব। আচ্ছা, তো এখন হচ্ছে আমরা বুলিয়ান অ্যালজেব্রা কিছু মৌলিক অপারেশন দেখি। যে আমরা ইতিমধ্যে কিছু জিনিস সম্পর্কে ধারণা লাভ করেছি, ঠিক আছে? যেমন এই যে এখানে তিনটা স্টেটমেন্ট দেওয়া আছে, বা তিনটা লাইন দেওয়া আছে, তিনটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেওয়া আছে। যেই এক্সপ্রেশন দুইটার মধ্যে ফার্স্ট এক্সপ্রেশন দুইটা তুমি ইতিমধ্যেই দেখেছো, এবং এই দুইটা আশা করি তোমার কাছে মেক সেন্স করতেছে। কিভাবে তুমি বলবা যে ভাইয়া হ্যাঁ, এইটা ডেসিমালের জন্য এইটা আসলে একটা ভ্যালিড স্টেটমেন্ট, যে ডেসিমালে আমি যদি ওয়ান আর ওয়ান যোগ করি, তাহলে এটা কি হয়, এটা রেজাল্ট হয় হচ্ছে টু। হ্যাঁ, তুমি এটা বলবা ঠিক আছে। এরপরে তুমি এই জিনিসটা যখন দেখতেছো যে ওয়ান আর ওয়ান এটা অ্যাড করে ওয়ান জিরো, তো এই চ্যাপ্টার পড়ার আগে তোমার কাছে হয়তো এই জিনিসটা অড লাগতো, কিন্তু আশা করি এখন আর অড লাগে না, কারণ তুমি জানো যে নাম্বার সিস্টেম বলতে যে কেবলমাত্র ডেসিমাল নাম্বার সিস্টেমকে বোঝায় তা কিন্তু না। ডেসিমালের বাইরে অন্যান্য নাম্বার সিস্টেম আছে, ঠিক আছে? যেমন বাইনারি যে নাম্বার সিস্টেম, সেইখানে কিন্তু আমার ওয়ান আর ওয়ান যখন আমি অ্যাড করি, তখন আমাদের যে রেজাল্টটা আসে সেটা কিন্তু বাইনারি নাম্বার সিস্টেমে আসে ওয়ান জিরো, ঠিক আছে? তো তোমার কাছে এইটাও মেক সেন্স করে যে হ্যাঁ, ওয়ান আর ওয়ান অ্যাড করলে ওয়ান জিরো হয়, ঠিক আছে? কিন্তু তুমি যখন এখানে থার্ড স্টেটমেন্টটা দেখো, তখনই সমস্যা তৈরি হয়ে যায়, ঠিক আছে? তখনই প্যাচ লাগে যে ওয়ান আর ওয়ান অ্যাড করে ওয়ান কিভাবে হয়, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে আমাদের অনেকের কাছেই হয়তো বা কোশ্চেন মার্ক এখনো। তো আমরা হচ্ছে এই যে লজিক্যাল অপারেশনগুলো দেখেছি, সেখানেরই একটা অপারেশন কিন্তু ছিল লজিক্যাল অর। একটু চিন্তা করে দেখো, তো লজিক্যাল অর এর ক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে দুইটা আলাদা আলাদা বুলিয়ান ভেরিয়েবল, তাদের মান যদি একই সাথে ওয়ান হয়, তখন আমাদের যে আউটকামটা সেটাও কিন্তু ওয়ান হয়। সো এই লজিক্যাল অরেরই একটা প্রপার্টি থেকে এটা লেখা হয়েছে। So, আশা করি এটা তোমাদের জন্য এখন আর কোশ্চেন মার্ক থাকলো না। এটা তোমরা এখন গেস করতে পারতেছো যে এটা হচ্ছে আমাদের এই যে বুলিয়ান অ্যালজেব্রার যে লজিক্যাল অর অপারেশন, সেই লজিক্যাল অর অপারেশন বোঝাচ্ছে। এবং এই প্লাস কিন্তু নর্মাল প্লাস না, নর্মাল অ্যাডিশন না, এটা হচ্ছে এই যে লজিক্যাল অরের যে অ্যাডিশন সেটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে? এটা দিয়ে লজিক্যাল অরের যে অপারেশনটা সেটাকে বোঝানো হচ্ছে। আচ্ছা, তো আমরা এখন হচ্ছে এই জিনিসগুলোই আরো দেখার চেষ্টা করব। তো আমাদের যে তিনটা বেসিক অপারেশন ছিল কি কি, একটা হচ্ছে আমাদের অর, এরপরে হচ্ছে অ্যান্ড, এরপর হচ্ছে নট। তো এই তিনটা অপারেশনই মূলত আমরা এখন একটু ডিটেলসে বোঝার চেষ্টা করব। যে আমাদের যেহেতু বুলিয়ান অ্যালজেব্রায় জিরো আর ওয়ান এই দুইটাই হচ্ছে
আমাদের ফান্ডামেন্টাল ডিজিট বা এই দুইটা নিয়েই হচ্ছে আমাদের কাজ করতে হয়। সো আমাদের এই 3টা অপারেশনের জন্য আমরা যদি দুইটা করে ভ্যারিয়েবল চিন্তা করি বা দুইটা করে হচ্ছে ধ্রুবক চিন্তা করি, তাহলে তাদের জন্য আমাদের অপারেশনের পর রেজাল্টটা কেমন আসে ওইটাই দেখার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের লজিক্যাল অরের জন্য দুইটা কনস্ট্যান্ট যদি আমরা লজিক্যাল অপারেশন করে রেজাল্টটা বের করার চেষ্টা করি, তাহলে আউটকামগুলো কেমন আসতে পারে, ঠিক আছে? তো এখানে দুইটা ভ্যারিয়েবল বা দুইটা কনস্ট্যান্টের জন্য, দুইটা বুলিয়ান কনস্ট্যান্টের জন্য 4টা কম্বিনেশন হতে পারে, ঠিক আছে? যে আমাদের এই যে দুইটা ঘর আছে, ধরো এখানে দুইটা ঘর, তো দুইটা ঘরে তুমি হচ্ছে 0 আর 1 কতভাবে বসাতে পারো? উত্তর হচ্ছে 4 ভাবে। তো 4 ভাবে বসানোর পর তুমি যদি তাদের মধ্যে লজিক্যাল অপারেশন অ্যাপ্লাই করো, তাহলে তার জন্য আউটকাম কি হবে, ঠিক আছে? ওইটাই হচ্ছে এখানে আমরা দেখব। তো দেখো এখানে যে তুমি ফার্স্ট কেসে হচ্ছে 0 আর 0 কে লজিক্যাল করতেছো। এর অর্থ কি? যে দুইটা ফলস ঘটনার জন্য তুমি করতেছো। সো আমরা এটা একটা শর্ট নোট হিসেবে দেখছিলাম। এটা যে কি, সেটা হচ্ছে যে অপারেশনের জন্য যদি দুইটা ভ্যারিয়েবলের দুইটারই মান 0 হয়, তাহলে আমাদের রেজাল্ট কিন্তু 0 হয়, ঠিক আছে? তো এই যে তাই কিন্তু এখানে লেখা হয়েছে, দেখো যে 0 আর 0 এটা যদি করা হয়, রেজাল্ট 0। আচ্ছা, এরপর সেকেন্ড লাইনে হচ্ছে আমাদের 0 আর 1 এই কম্বিনেশনের জন্য করা হচ্ছে। তো আমরা যেহেতু দেখতে পাচ্ছি যে একটা ভ্যালু হচ্ছে এখানে 1, তো আমাদের রেজাল্টটা কিন্তু কি হবে? 1 হবে, ঠিক আছে? তো এটা আমরা দেখেছি শর্ট নোট হিসেবে। আচ্ছা, থার্ড লাইনে হচ্ছে আমাদের 1 আর 0 কে হচ্ছে করা হচ্ছে। তো এখানে যেহেতু অ্যাটলিস্ট একটা 1 আছে, তো আমাদের রেজাল্টটা কি হবে? 1 হবে। এবং ফাইনালি লাস্ট লাইনে হচ্ছে আমাদের দুইটা ঘরেই 1 আছে, সো 1 আর 1 কে যদি আমি অ্যাড করি, তো এই ক্ষেত্রেও যেহেতু একের অধিক 1 আছে, সো তাদের করলে কিন্তু আমাদের রেজাল্ট কি হবে? 1 হবে, ঠিক আছে? তো আমাদের এইখান থেকে যেই জিনিসটা মাথায় রাখতে হবে বা যেই প্যাটার্নগুলো এখানে অবজার্ভ করতে হবে, মাথায় রাখতে হবে, সেই প্যাটার্নটা হচ্ছে কি, যে আমাদের এখানে দুইটা কনস্ট্যান্টের যখন আমরা করতেছি, ঠিক আছে? দুইটা কনস্ট্যান্টের যখন আমরা করতেছি, যখন দুইটাই একই সাথে 0 হচ্ছে, দুইটাই একই সাথে যখন 0 হচ্ছে, তখন আমাদের রেজাল্টটা 0, এই জিনিসটা। এরপর আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হচ্ছে যে করার সময় যে কোনো একটা যদি 1 হয়ে যায়, তখন কিন্তু আমার আউটপুটটা অলওয়েজ 1 থাকতেছে, ঠিক আছে? তো এই দুইটা জিনিস হচ্ছে মূলত আমার অপারেশন থেকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন এটা আমি দুইটা কনস্ট্যান্ট দিয়ে দেখাইছি। একাধিক কনস্ট্যান্টের জন্য আসলে একই ঘটনাই ঘটতো, ঠিক আছে? আচ্ছা, তো এটা চাইলে তোমরা দেখতে পারো যে 3টা আমি যদি কনস্ট্যান্ট নিই, তখন তার জন্য যতগুলো কম্বিনেশন আসে, অর্থাৎ 8টা কম্বিনেশন আসবে। তো 8টা কম্বিনেশনের জন্য এর রেজাল্টটা কিরকম হয়, ঠিক আছে? এটা আমরা দেখতে পারি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের এখানে হচ্ছে লজিক্যাল এর জন্য হচ্ছে এই কম্বিনেশনটাই দেখানোর ট্রাই করা হয়েছে, যে আমরা যদি দুইটা বুলিয়ান কনস্ট্যান্টের মধ্যে লজিক্যাল এন্ড করি, তাহলে তার রেজাল্ট কি হবে। তো ফার্স্ট অফ অল আমি যদি 0 আর 0 কে এন্ড করি, তাহলে কি হয়? রেজাল্টটা হচ্ছে 0 হয়। এটা আমরা দেখেছি যে যে কোনো একটা কনস্ট্যান্ট যদি 0 হয়, তাহলে আমার আলটিমেট লজিক্যাল এন্ড এর রেজাল্টটা কিন্তু 0 হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, এরপর পরেরটাই দেখো, পরেরটাই হচ্ছে যে 0 আর 1 এটাকে হচ্ছে আমি এন্ড করতেছি। যেহেতু একটা 0 আছে, তাহলে আমার পুরোটা কিন্তু কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। থার্ড লাইনেও একই কথা, যেহেতু একটা 0 আছে, পুরোটা 0 হয়ে যাবে, ঠিক আছে? ফাইনালি ফোর্থ লাইনে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এখানে হচ্ছে আমাদের দুইটাই 1 আছে। তো যেহেতু এখানে সবগুলো কনস্ট্যান্টই 1 আছে, সো এই কারণে আমাদের ফাইনালি লজিক্যাল এন্ড এর রেজাল্টটা কি হয়ে যাবে? রেজাল্টটা হয়ে যাবে 0। আচ্ছা, আমরা এর জন্য দেখেছি, এন্ড এর জন্য দেখেছি, যেটা বাকি থাকে সেটা হচ্ছে নট। তো নট এরটা খুবই সহজ, এটা ইতিমধ্যেই আমরা একাধিকবার দেখেছি যে আমরা নট দিয়ে হচ্ছে কোনো একটা ঘটনার উল্টাটাকে বোঝাই। তো বুলিয়ান কনস্ট্যান্ট হিসেবে যেহেতু দুইটা মাত্র ভ্যালু আসা সম্ভব, 0 আর 1, তাহলে আমি যদি 0 কে নট করি বা কমপ্লিমেন্ট করি, তার জন্য ভ্যালু আসবে 1, আর 1 কে নট করলে বা কমপ্লিমেন্ট করলে তার জন্য ভ্যালু আসবে হচ্ছে 0, ঠিক আছে? তো খুবই সহজ একটা জিনিস। তো এইটা হচ্ছে আমাদের এই এন্ড নট গেটের ফান্ডামেন্টাল অপারেশনগুলা হচ্ছে আমরা এখানে দেখার চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, তো এইগুলোকেই হচ্ছে আমরা সামনে অনেক কাজে লাগাবো। এখন কিছু উপপাদ্য দেখব। এই উপপাদ্যগুলো কেন দেখব? এই উপপাদ্যগুলো হচ্ছে তোমার প্রাইমারি টুল, ঠিক আছে? তুমি যখন সামনে কমপ্লেক্স বুলিয়ান অপারেশন করবা, তখন এইগুলো তোমাকে হেল্প করবে, ঠিক আছে? তুমি
হচ্ছে একটা জটিল ফাংশন পেলা বা বুলিয়ান একটা এক্সপ্রেশন পেলা, ওইটাকে তোমার কি করতে হবে, সরলীকরণ করতে হবে। তখন সরলীকরণ করার জন্য এই উপপাদ্যগুলো তোমাকে হেল্প করবে, ঠিক আছে? এই জন্য হচ্ছে এগুলো আমরা এখন দেখে নিব। আচ্ছা, তো আমরা শুরু করি যে যোগের ক্ষেত্রে আমরা কিছু উপপাদ্য দেখবো এখন, ঠিক আছে? যে ভেরিয়েবল এবং কনস্ট্যান্টের মধ্যে আমরা যদি যোগ করি বা অর করি তখন কিছু জিনিস আমরা ফিক্সড আউটকাম পাই, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবো। আমরা যদি ফার্স্ট উপপাদ্যটা দেখি, এখানে হচ্ছে যেটা বলা আছে যে আমি যদি কোনো একটা বুলিয়ান ভেরিয়েবলের সাথে 0 কে অর করি, ঠিক আছে? কোনো একটা বুলিয়ান ভেরিয়েবল তার সাথে যদি আমি 0 কে অর করি তাহলে রেজাল্ট হিসেবে আমি অলওয়েজ ওই বুলিয়ান ভেরিয়েবলটাকেই পাবো, ঠিক আছে? এখন কোশ্চেন আসতে পারে কেন? এটা আমরা খুব সহজেই এর আগে আমাদের যে এক্সাম্পলগুলো দেখা আছে বা এই যে যেই স্বতঃসিদ্ধগুলো দেখা ছিল সেইগুলোকে কাজে লাগিয়ে বলতে পারি যে দেখো, আমরা দেখেছি যে আমরা যখন 0-র সাথে কোনো কিছুকে অর করি, তুমি যে এইখান থেকে খেয়াল করার চেষ্টা করো যে এখানে আসলে কি হয়েছে। যে আমরা যখন 0-র সাথে এই যে 0-র সাথে যখন কোনো কিছুকে অর করেছি তখন রেজাল্ট হিসেবে কি এসেছে, তুমি দেখো যে 0-র সাথে যখন আমি কোনো কিছুকে অর করেছি রেজাল্ট হিসেবে কিন্তু এই যে যাকে অর করেছি সেটাই চলে আসছে। এই যে 0-র সাথে 0 কে অর করছি, রেজাল্ট 0। 0-র সাথে 1 কে অর করেছি, রেজাল্ট 1। 0-র সাথে আবার 1 কে অর করেছি, রেজাল্ট 1। অর্থাৎ 0-র সাথে যখন আমরা কোনো কিছুকে অর করি তাহলে ওই যে যাকে অর করতেছি সেটাই রেজাল্ট হিসেবে চলে আসতেছে। এই যে এটা আমরা এই যে একটা এক্সাম্পল থেকে এই প্যাটার্নটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে এটাই আমি একটা জেনারেল স্টেটমেন্ট হিসেবে বলতে পারি যে 0-র সাথে যদি আমি a কে অর করি তাহলে আমার রেজাল্টটা এই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর আমাদের পরবর্তী যে আরেকটা উপপাদ্য আছে যে এর সাথে যদি আমি 1 কে অর করি তাহলে রেজাল্ট কি হবে? এটার অ্যান্সার হচ্ছে যে এর সাথে আমি যদি 1 কে অর করি আমাদের রেজাল্ট কিন্তু অলওয়েজ 1 হবে, ঠিক আছে? এর সাথে আমাদের 1 কে অর করলে রেজাল্ট কিন্তু 1 হবে। এটাও আমরা এই যে আগের প্যাটার্ন থেকে দেখতে পারি যে আমি যখন কোনো কিছুর সাথে 1 অর করি, যেহেতু অরের ক্ষেত্রে নিয়মই এইটা যে যেকোনো একটা 1 হলেই রেজাল্ট 1, তো আমার এর ভ্যালু যাই হোক না কেন যেহেতু 1 কে অর করতেছি এই কারণে রেজাল্টটা 1 হয়ে যাবে, ঠিক আছে? কারণ অ্যাটলিস্ট একটা 1 তো আমার চলে আসতেছে। ফাইনালি লাস্ট ২ টা আছে, সেটা হচ্ছে যে ৩ নম্বরে আছে a আর a কে যদি অর করি, ঠিক আছে? অর্থাৎ একই জাতীয় ২ টা জিনিসকে যদি অর করি তাহলে আমাদের রেজাল্ট কিন্তু ওইটাই হয়, এই হয়। a আর a কে অর করলে এই হবে, ঠিক আছে? এটা আমরা প্যাটার্ন থেকে দেখে ফেলতে পারি। এবং 4th যে পয়েন্টটা আছে যে a আর a বারকে যদি অর করি তাহলে রেজাল্টটা কি হয়? তো তুমি চাইলে এটা দেখতে পারো যে ২ টা বিপরীত জাতীয় জিনিসকে যদি অর করি তাহলে আমাদের এখানে কিন্তু অ্যাটলিস্ট একটা 1 থাকবেই। কেন? কারণ a যদি 0 হয় তখন a বার হবে 1, a যদি 1 হয় a বার হবে 0। সো এই যে অ্যাটলিস্ট একটা কিন্তু 1 আমার প্রত্যেক ক্ষেত্রেই থাকতেছে। তো আমাদের রেজাল্টটা কিন্তু কি হবে? 1 হবে। তো এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট। পাশাপাশি যে প্রত্যেকটা প্রপার্টি আমাদের কাজে লাগবে। সো এগুলো আসলে খুবই বেসিক প্রপার্টি, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, ঠিক আছে? আচ্ছা, এরপর গুণের ক্ষেত্রে আমরা কিছু এরকম বেসিক প্রপার্টি দেখব। শুরু করি। ফার্স্টে যেটা দেয়া আছে যে আমি যদি a এর সাথে একটা ভেরিয়েবল ধরা যাক আছে a, এটার সাথে হচ্ছে আমি 0 কে এন্ড করতেছি। এটা আমরা জানি যে আমাদের এন্ড অপারেশনের সময় একটা কনস্ট্যান্টও যদি 0 থাকে ওইখানে তাহলে পুরো রেজাল্টটা কি হবে? 0 হবে। তো এটাই আমরা এখানে বলতে পারি যে যেহেতু এখানে যে একটা 0 আছে এই এন্ড অপারেশনে, এই কারণে আমাদের আল্টিমেট রেজাল্টটাও কি হবে? 0 হবে। আচ্ছা, এরপর সেকেন্ড লাইনে যেটা আছে সেটা হচ্ছে এর সাথে যদি আমি 1 কে এন্ড করি তাহলে আমার রেজাল্ট হবে কি? এই হবে, ঠিক আছে? এটা হচ্ছে আমরা এই যে আগে যে অপারেশনগুলো চালাইছিলাম ২ টা কনস্ট্যান্টের মধ্যে সেখান থেকে হচ্ছে আমরা অবজার্ভ করতে পারি, ঠিক আছে? যে আমাদের যখন একটা কনস্ট্যান্ট 1 ছিল তখন আমাদের এন্ড অপারেশনের রেজাল্টটা কেমন ছিল? একটু খেয়াল করি যে আমাদের যখন ২ টা কনস্ট্যান্টের মধ্যে একটা কনস্ট্যান্ট 1 ছিল তখন তাদের এন্ড অপারেশনের রেজাল্ট হচ্ছিল যে আমি যাকে এন্ড করতেছি সেটাই কিন্তু আমার রেজাল্ট, ঠিক আছে? যাকে এন্ড করতেছি সেটাই কিন্তু আমার রেজাল্ট। তো এইটাই আমি জেনারেলাইজ করে এখানে বলতে পারি যে এন্ড অপারেশনের সময় আমার যদি a একটা ভেরিয়েবল থাকে তাহলে এর সাথে 1 কে এন্ড করলে রেজাল্ট কিন্তু 1 ই হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর থার্ড লাইনে আছে হচ্ছে যে একই জাতীয় ২ টা ভেরিয়েবলকে যদি আমি এন্ড করি তাহলে আমার রেজাল্টটা কিন্তু ওই ভেরিয়েবলটাই হবে, ঠিক আছে? অর্থাৎ a আর a কে এন্ড করলে রেজাল্ট এই হবে। আচ্ছা, ফাইনালি ৪ নম্বরে হচ্ছে যে আমি a আর a বারকে যদি এন্ড করি তাহলে আমার রেজাল্টটা কি হবে? রেজাল্টটা হচ্ছে 0 হবে। কেন? কারণ এইখানেও একই কথা আমরা এই যে OR এর ক্ষেত্রে যেটা বলেছিলাম এই ক্ষেত্রেও একই কথা বলা যায় যে a যদি 1 হয় তাহলে আমাদের a বার 0 হবে, a যদি 0 হয় তাহলে a বার 1 হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে
অ্যাটলিস্ট একটা জিরো কিন্তু থাকতেছে, অ্যাটলিস্ট একটা জিরো কিন্তু থাকতেছে। আর আমরা জানি যে অ্যান্ড এর ক্ষেত্রে যদি অ্যাটলিস্ট একটা জিরো থাকে তাহলে পুরো রেজাল্টটা জিরো হয়ে যায়। তো এই যে পুরো রেজাল্টটা এখানে জিরো আসতেছে, ঠিক আছে। তো আমাদের গুণের ক্ষেত্রে আমরা 4টা বেসিক প্রপার্টি পেয়ে যাচ্ছি। এই 4টা বেসিক প্রপার্টি আমরা একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করব, বুঝে বুঝে, যেন পরবর্তীতে আমাদের কাজে লাগে এগুলো। আচ্ছা, তো আমরা সামনে আগাই। এখন হচ্ছে আমরা আরো কিছু উপপাদ্য দেখব। এগুলো হচ্ছে আমরা গণিতে যখন অ্যালজেব্রা করেছি তখন আমরা যেই উপপাদ্যগুলো দেখেছি বা যেই প্রপার্টিগুলো ইউজ করেছি তার সাথে অনেকটাই এর সিমিলারিটি আছে, ঠিক আছে। শুরু করি। ফার্স্টে যেটা আছে বিনিময় উপপাদ্য। তো বিনিময় উপপাদ্য কি বলতেছে যে আমি যদি দুইটা ভেরিয়েবল এ আর বি এর মধ্যে অর করি, ঠিক আছে, তাহলে ওই ভেরিয়েবল দুটো যদি আমি আকপিচ করে লিখি তাহলে এক্ষেত্রে কোনো সমস্যা হয় না। এটা অরের ক্ষেত্রে যেমন সত্যি, এটা তোমার অ্যান্ডের ক্ষেত্রেও সত্যি, ঠিক আছে। এটাকে আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি বলি কিউমুলেটিভ ল, ঠিক আছে। তো এই কিউমুলেটিভ লটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রাতেও কিন্তু ফলো হয়, ঠিক আছে। যে এ আর বি কে আমি অর করি বা অ্যান্ড করি, এই কাজটা করার সময় এ আর বি কে আকপিচ করে লিখলে তাদের রেজাল্টে কিন্তু কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের অনুষঙ্গ উপপাদ্য। তো এইখানে আরো কিছু উপপাদ্য দেয়া আছে। যেমন এখানে যেটা বলা হচ্ছে যে আমি এ এর সাথে যদি বি আর সি এর নতুন করে অর করি, ঠিক আছে, অর্থাৎ বি আর সি আগে হচ্ছে অর করে তারপর এই পুরো জিনিসটার সাথে যদি এ কে অর করি তাহলে আমি যে রেজাল্টটা পাবো, আমি যদি এই কাজটা আগে করি যে এ আর বি কে আগে অর করি তারপর তার সাথে হচ্ছে সি কে অর করি তাহলে একই রেজাল্ট পাবো, ঠিক আছে। অর্থাৎ আমি হচ্ছে কোন দুইটা ভেরিয়েবলকে আগে অর করব সেটা আসলে ম্যাটার করতেছে না, ঠিক আছে। তো এইটাকে হচ্ছে আমরা ম্যাথমেটিক্যালি বলি অ্যাসোসিয়েটিভ ল। এটা বুলিয়ান অ্যালজেব্রাতেও কি হয়, খাটে, ঠিক আছে। এটা অরের ক্ষেত্রেও যেমন খাটে, অ্যান্ড এর ক্ষেত্রেও খাটে, ঠিক আছে। তো আমাদের বিনিময় উপপাদ্য আর অনুষঙ্গ উপপাদ্য এটা খুব সহজেই ক্যাচ করা যাচ্ছে, কারণ এই জিনিসগুলো আমরা নর্মাল অ্যালজেব্রাতেও দেখে এসেছি। তো ওই একই জিনিস বুলিয়ান অ্যালজেব্রাতেও আমাদের ফলো হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা কিন্তু আমরা ভেরিফাই করি নাই, ঠিক আছে। এটা যে অ্যাকচুয়ালি ফলো হচ্ছে এটা ভেরিফাই করি নাই। ভেরিফাই করার টেকনিকগুলো আমরা সামনে দেখবো, ঠিক আছে। যে এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কি আসলেই ইকুয়াল, এটা কি আসলেই ইকুয়াল, এটা কিন্তু আমরা এখনো ভেরিফাই করি নাই, এটা সামনে ভেরিফাই করে দেখবো। আচ্ছা, তো নতুন কিছু উপপাদ্যের দিকে চলে যাই। এখন যে উপপাদ্যটা আছে সেটা হচ্ছে যে আমাদের ফার্স্টে যেটা আছে যে বিভাজন উপপাদ্যের যেই দুইটা এক্সাম্পল আছে এর মধ্যে ফার্স্টে যেটা আছে সেটা হচ্ছে আমাদের এরকম যে 3টা বুলিয়ান ভেরিয়েবল আছে এ বি সি, এর মধ্যে আমি বি আর সি কে প্রথমে অর করতেছি এবং তার সাথে অ্যান্ড করতেছি। এই কাজটা করা যে কথা, আমি যদি এ বি কে আগে অ্যান্ড করতাম এবং তার সাথে যদি এসি এর অ্যান্ডটাকে অর করে দিতাম তাহলে আমি একই রেজাল্ট পেতাম, ঠিক আছে। তো এটা অনেকটা ওই যে আমরা ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রায় যে ডিস্ট্রিবিউটিভ ল পড়ি বা বন্টন সূত্র পড়ি তার সাথে সিমিলার, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা মনে রাখবো। ফাইনালি সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে আমাদের এরকম যে এ প্লাস বিসি, এইটাকে আমরা চাইলে ফ্যাক্টরাইজ করে লিখতে পারি, ঠিক আছে। এই জিনিসটা অনেক বেশি কাজে দিবে আমাদের সামনে, ঠিক আছে। যে এ প্লাস বিসি এটাকে হচ্ছে আমরা দুইটা আলাদা আলাদা এরকম তোমার প্রোডাক্ট হিসাবে বা দুইটা আলাদা আলাদা এক্সপ্রেশনের অ্যান্ড হিসাবে লিখতে পারি, ঠিক আছে। দেখো যে আমাদের মেইন এক্সপ্রেশনে মাঝখানে ছিল হচ্ছে অর, ঠিক আছে। আর আমি যখন এটাকে একটু চেঞ্জ করতেছি এই উপপাদ্যের আন্ডারে তখন এটা কি হয়ে যাচ্ছে যে দুইটা আলাদা আলাদা এক্সপ্রেশনের অ্যান্ড, ঠিক আছে। তো এটা আমি করতে পারি, এটা আমরা হয়তো সামনে ভেরিফাইও করব, ঠিক আছে। আচ্ছা, তো এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এরকম যদি থাকে যে আমাদের একটা সিঙ্গেল ভেরিয়েবল তার সাথে হচ্ছে এরকম দুইটা ভেরিয়েবলের অ্যান্ড হচ্ছে অর করতেছি তাহলে এটাকে আমরা চাইলে এইভাবে লিখতে পারি যে প্রথম ভ্যারিয়েবলের সাথে এইটাকে একবার নিয়ে হচ্ছে অর করব, প্রথম ভ্যারিয়েবলের সাথে এইটাকে নিয়ে হচ্ছে আরেকবার অর করব, তারপরে ওই দুইটা আলাদা আলাদা অরের যে রেজাল্ট সেটাকে অ্যান্ড করে দিব, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি। এটা হচ্ছে বিভাজন উপপাদ্যের একটা এক্সাম্পল, এটা আমাদের সামনে কিন্তু অনেক কাজে লাগবে, ঠিক আছে। আচ্ছা, এখন এই জিনিসটা আমরা সামনে হয়তোবা যখন ট্রুথ টেবিল পড়বো তখন এটা ভেরিফাই করে দেখতে পারবো যে এটা অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কিনা। এখন বোঝার জন্য যে এটা অ্যাকচুয়ালি ভেরিফাই করে কিনা সেটা করার জন্য আমরা কি করতে পারি, যে রাইট হ্যান্ড সাইড থেকে আগাতে পারি, ঠিক আছে। সেটা কিভাবে, আমি যদি দেখো যে রাইট হ্যান্ড সাইডে যে জিনিসটা লিখেছি এইখান থেকে আমি যদি একটু আগানোর চেষ্টা করি এবং দেখার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি লেফট হ্যান্ড সাইড আসে কিনা, তখন আমি ভেরিফাই করে ফেলতে পারবো যে হ্যাঁ এটা অ্যাকচুয়ালি ট্রু কিনা। সেটা করার জন্য আমি আমাদের নর্মাল যেই উপপাদ্যগুলো এতক্ষণ ধরে শিখে এসেছি সেটাই অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে। যে এই যে দুইটা
আমাদের কাছে রাশি আছে, এই দুইটা রাশিকে হচ্ছে আমার কি করতে হচ্ছে, লজিক্যাল এন্ড করতে হচ্ছে। তো আমি যে দেখো ডিস্ট্রিবিউটিভ লতে এইটা পড়ে আসছি যে এই যে আমি যদি এরকম একটা ব্র্যাকেটের বাইরে কোনো একটা রাশি পাই, তাহলে ওই যে ব্র্যাকেটের বাইরের রাশিটাকে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিতে পারি, প্রত্যেকটা রাশির সাথে আলাদা আলাদাভাবে গুণ করে দিতে পারি, এবং ফাইনালি মাঝখানে ব্র্যাকেটের মাঝখানে যে জিনিসটা ছিল ওইটা বসাই দিব, যে অপারেটরটা ছিল অর। ঠিক আছে, আমি এই কাজটাই করবো, যে এই যে দেখো এ প্লাস বি, এটা হচ্ছে যে আমি চিন্তা করতে পারি এ প্লাস সি এর জন্য ব্র্যাকেটের বাইরের একটা জিনিস, তাই না? তাহলে আমি কি করবো, এই যে এ প্লাস বি কে একবার এর সাথে গুণ দিব, এ প্লাস বি কে একবার সি এর সাথে গুণ দিব, এবং মাঝখানে অরটা ঠিক মতো লিখে ফেলবো। ঠিক আছে, আচ্ছা আমি করি। তাহলে এ প্লাস বি কে যদি একবার এর সাথে গুণ দিই, তাহলে জিনিসটা হবে এরকম, এ ইন্টু এ প্লাস বি। আর এ প্লাস বি কে যদি একবার সি এর সাথে গুণ দিই, তাহলে জিনিসটা হবে সি ইন্টু এ প্লাস বি। ঠিক আছে, আর মাঝখানে যে অরটা অ্যাজ ইট ইজ বসে যাবে। আচ্ছা, এবার হচ্ছে আমি আবার কি করব, দেখো এই যে আবার কিন্তু আমার ডিস্ট্রিবিউটিভ লটা, এই যে প্রথম রুলটা আবার অ্যাপ্লাই করতে হবে। কেন? কারণ এই যে ব্র্যাকেটের বাইরে কোনো একটা রাশি এখানে গুণাকারে আছে। ঠিক আছে, তো আমি ব্র্যাকেটের ভিতরে এটা কি করে দেবো, ডিস্ট্রিবিউট করে দিব। এ কে হচ্ছে আমি ব্র্যাকেটের ভিতরে প্রত্যেকটার সাথে গুণ দিব, তো এ ইন্টু এ হবে, তারপরে মাঝখানের অরটা অ্যাজ ইট ইজ বসবে, তার সাথে থাকবে হচ্ছে এ ইন্টু বি, এরপরে এই অরটাও অ্যাজ ইট ইজ বসবে, এর পরের পার্টের জন্য হচ্ছে সি এর সাথে এ গুণ হবে, তো সি এর সাথে এ গুণ হলে আমি এটাকে এসি লিখতে পারি, কোনো সমস্যা নাই, পিচ করে লিখলে কোনো সমস্যা নাই। আবার সি এর সাথে বি কে গুণ করলে হবে হচ্ছে বিসি, আর এই যে মাঝখানের অরটা অ্যাজ ইট ইজ বসে যাবে। ঠিক আছে, তো দেখো আমি হচ্ছে এই জিনিসটাকে ভেঙে চুরে এই পর্যন্ত চলে আসছি। এখন দেখো এই যে আমাদের আগে শিখে আসা জিনিসপত্রগুলো এখানে কাজে লাগবে। ঠিক আছে, সেটা কিরকম, যে আমাদের এই যে এখানে একটা জিনিস আসতেছে এ ইন্টু এ, তো আমরা কিন্তু অ্যান্ড এর কিছু বেসিক প্রপার্টি পড়ার সময় দেখছিলাম যে দুইটা একই জাতীয় জিনিসকে আমরা যখন অ্যান্ড করি, এই দেখো এ আর এ একই জাতীয় জিনিসকে অ্যান্ড করলে রেজাল্টটা কিন্তু ওইটাই হয়। তো এখানে আমরা ওইটা অ্যাপ্লাই করে বলতে পারি যে আমাদের এ আর এ, এটার অ্যান্ড এর রেজাল্টটা হবে এ। ঠিক আছে, এরপরে দেখো আমরা লিখে ফেলতে পারি প্লাস এ বি প্লাস এসি প্লাস বিসি। এখন দেখো খুব চমৎকার একটা জিনিস আমরা এখানে করে ফেলবো, সেটা কি, সেটা হচ্ছে যে আমরা এই যে প্রথম তিনটা পদ, এই তিনটা পদ থেকে একটা জিনিস কিন্তু চাইলে কমন নিতে পারি। আমরা যদি ব্র্যাকেটের বাইরের কোনো একটা জিনিসকে ভিতরে গুণ দিতে পারি, তাহলে কোনো একাধিক জিনিস থেকে আমরা কি করতে পারি, আবার কমন কোনো একটা পদকে ব্র্যাকেটের বাইরে লিখে ফেলতে পারি। ঠিক আছে, কমন নিতে পারি, এটাকে আমরা কমন নেওয়া বলি নর্মাল ম্যাথমেটিক্যাল অ্যালজেব্রায়। তো ওই কাজটা এইখানে করতে পারি আমি। সেটা কি, সেটা হচ্ছে যে আমি যে প্রত্যেকটা পদেই যেহেতু এখানে এ কমন দেখতে পাচ্ছি, তাহলে আমি এইভাবে লিখতে পারি পুরো জিনিসটাকে, যে একটা এ কমন নিলাম, এ কমন নিলে এখানে তো কিছুই থাকবে না, 1 থাকবে, পরের পদে বি থাকবে, তারপরের পদে সি থাকবে। ঠিক আছে, তো তুমি চাইলে দেখতে পারো যে এই এটাকে আমি যদি ভিতরে গুণ দিই, তাহলে এই যে এইটুকু আসে কিনা, অবশ্যই আসবে। ঠিক আছে, তো আমি এই লাইনটা আসলে ভ্যালিড লিখেছি। আচ্ছা, এর সাথে হচ্ছে বিসি কি করতে হবে, অর করে দিতে হবে আমাদের। তো এই পর্যন্ত আমি লিখে ফেলেছি। এখন দেখো একটা ইন্টারেস্টিং বিষয়, যে আমাদের এইখানে এই যে ব্র্যাকেটের ভিতরে আমি একটা এক্সপ্রেশন লিখেছি, এটা এখানে একটা 1 কিন্তু অর হিসেবে আছে, এবং বাকি আরো কিছু জিনিস অর হিসেবে আছে। এখন তুমি জানো যে আমাদের যখন একাধিক রাশির অর করা হয়, তখন ওইখানে যদি একটা কনস্ট্যান্ট 1 থাকে, তাহলে ওই পুরো অরের রেজাল্ট কিন্তু 1 হয়ে যায়। তো আমরা এই প্রপার্টিটা এখানে অ্যাপ্লাই করে বলতে পারি যে যেহেতু এখানে একাধিক পদ হচ্ছে আমি অর করতেছি, এবং এখানে কনস্ট্যান্ট হিসেবে একটা 1 আছে, তাহলে এই পুরো জিনিসটার রেজাল্ট কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সো দেখতে হবে এরকম অনেকটা, যে এটা হয়ে যাবে 1, এই পুরোটা 1 হয়ে যাবে। এখানে 1 হচ্ছে আমাদের অ্যান্ড হবে। ঠিক আছে, এই এর সাথে 1 হচ্ছে অ্যান্ড হবে, এবং তার সাথে হচ্ছে বিসি অ্যাড হবে। আচ্ছা, এখন আমরা এইটাও জানি যে কোনো একটা বুলিয়ান ভ্যারিয়েবলের সাথে আমরা যখন 1 কে অ্যান্ড করি, তখন ওই বুলিয়ান ভ্যারিয়েবলটাই আউটকাম হিসেবে আসে। তার মানে এ আর 1 এর রেজাল্ট হবে হচ্ছে এ, এবং তার সাথে ফাইনালি থাকতেছে বিসি অর হিসাবে। তো দেখো আমরা এই যে রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করছি, শুরু করে হচ্ছে আমাদের ইতিমধ্যে শেখা কিছু প্রপার্টিকে কাজে লাগিয়ে আমরা কিন্তু এই যে লেফট হ্যান্ড সাইডে চলে এসেছি, লেফট হ্যান্ড সাইডে আমরা চলে এসেছি। ঠিক আছে, তার মানে আমাদের এই উপপাদ্যটা কিন্তু ভ্যালিড, এটা কিন্তু আমাদের ভেরিফাই হয়ে গেছে। ঠিক আছে, তো আশা করি এটা বোঝা গেল। এরপরে নেক্সটে হচ্ছে আমরা কিছু উপপাদ্য দেখতে পারতেছি, যেটাকে আমরা বলতেছি সংক্ষিপ্ত শোষণ সূত্র। এগুলা হচ্ছে কিছু নাম দেয়া হয়েছে উপপাদ্যের, কমন নাম। তো তার আন্ডারে আমরা জাস্ট এগুলো একটু দেখার চেষ্টা করব। তো ফার্স্টে যেটা দেয়া আছে, এখানে হচ্ছে এরকম বলা আছে যে এ প্লাস এ বি, এরকম আকারে যদি আমার কিছু থাকে, তাহলে তার জন্য যে রেজাল্টটা সেটা কি হবে, সেটা অলওয়েজ হবে হচ্ছে এই যে এ হবে। কেন হবে,
কারণ তুমি যদি এই লাইন থেকে এ কমন নাও তাহলে যেটা আসবে ব্র্যাকেটের ভেতর সেটা হচ্ছে 1 প্লাস বি। এখন দেখো যে আমার এইখানে ব্র্যাকেটের ভেতরে একাধিক পদ আছে এবং ওই পদের প্রত্যেকটা হচ্ছে অর হচ্ছে, ঠিক আছে, অর হচ্ছে। আর আমরা জানি অর করার সময় যদি একটা 1 চলে আসে তাহলে পুরো রেজাল্টটা হয়ে যায় 1। তার মানে এই জিনিসটা হয় হচ্ছে আমাদের এ ইন্টু 1, আর এ ইন্টু 1 করলে কিন্তু আমাদের রেজাল্টটা কি আসে, এই আসে, ঠিক আছে। তো এটাই আমাদের সেই উপপাদ্য বলার চেষ্টা করতেছে। এরপরে হচ্ছে যেই উপপাদ্যটা আছে সেটা হচ্ছে যে এ ইন্টু এ প্লাস বি, এটা যদি আমি করি তাহলে এটার আউটকামটা এই হবে। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস এবং এটা আমরা কিভাবে বুঝতে পারি যে দেখো তোমার এখানে এ প্লাস বি এইটার যে আউটকাম, ঠিক আছে, এইটার যে আউটকাম সেইটা তোমার 0 বা 1 এই দুইটা ভ্যালুর যে কোনোটা হতে পারে, ঠিক আছে, 0 বা 1 এই দুইটার যে কোনোটা হতে পারে। কিন্তু আলটিমেটলি যেহেতু এ ভ্যালুটা আমার বাইরে এই পুরো জিনিসটার সাথে এন্ড আকারে আছে, তার কারণে আমার এ প্লাস বি এর ভ্যালু যাই হোক না কেন, বাইরে যেহেতু এ এন্ড আকারে আছে, আলটিমেটলি এর এই বাইরের এর ভ্যালুর উপরেই কিন্তু রেজাল্টটা ডিপেন্ড করবে। কেননা তোমার এইখানে যদি এ প্লাস বি এর ভ্যালু 0 হয় আর এর ভ্যালু যদি 0 হয় সেই ক্ষেত্রে রেজাল্টটা হয়ে যাবে 0। আর এ প্লাস বি এর ভ্যালু যদি 1 হয় আর বাইরের এর ভ্যালু যদি তখন আমাদের 1 হয় তখন কিন্তু আবার পুরোটার ভ্যালু হয়ে যাবে কি বলতো, পুরোটার ভ্যালু হয়ে যাবে এই এর যে ভ্যালু তার সমান, ঠিক আছে। সো এ প্লাস বি এর ভ্যালু যাই হোক না কেন আলটিমেটলি এর ভ্যালু এখানে যা হচ্ছে সেটাই আমাদের রেজাল্ট হিসেবে অলওয়েজ আসতেছে, ঠিক আছে, কারণ এ হচ্ছে আমার বাইরে এন্ড আকারে আছে। তো এই জন্যই আমরা এই যে একটা বড় জিনিস এ ইন্টু এ প্লাস বি এটাকে বলতে পারি সিম্পলিফাই করে যে এটা হচ্ছে এর সমান, ঠিক আছে। এটা আমরা ভেরিফাই করে দেখতে পারি যে এটা আসলে অলওয়েজ এর সমানই হয়। তো আমাদের কাজের সুবিধার জন্য আমরা কখনো এরকম পেলে সেটা সমান সরাসরি এ বসায় দিতে পারবো। ফাইনালি থার্ড যেটা সেটা হচ্ছে যে আমাদের যদি এরকম থাকে যে এ ইন্টু এ বার প্লাস বি, ঠিক আছে, তাহলে তার যে রেজাল্ট সেটা আসলে আমরা বি এর সমান লিখতে পারি, ঠিক আছে। এটা আসলে কিভাবে আসে যে আমাদের এইখানে যেহেতু এ এর সাথে হচ্ছে এ বার প্লাস বি এই পুরোটা হচ্ছে এন্ড আকারে আছে, তাহলে আমরা হচ্ছে এখানে এর ভ্যালুটা যাই বসাই না কেন দেখা যাবে যে এ বার প্লাস বি এইখানে বি এর ভ্যালুটা যেটা আসতেছে সেটাই আসলে টোটাল যে এক্সপ্রেশনটা সেটাকে ডমিনেট করতেছে বা আলটিমেট রেজাল্টটা বি এর ভ্যালুর উপরেই ডিপেন্ড করতেছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমরা সামনে যখন ট্রুথ টেবিল পড়বো তখন হচ্ছে এই জিনিসটা ভেরিফাই করে দেখতে পারবো যে আসলে এটা আমাদের বি আসতেছে, ঠিক আছে। তো এই জিনিসগুলো মনে রাখলে যেটা হবে যে আমাদের এই যে জটিল জটিল জিনিসপত্রগুলোকে খুব সহজে সিম্পলিফাই করে লিখতে পারবো, ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে কিছু উপপাদ্য এখানে দেখলাম। এরপরে আমরা যদি সামনে আগাই, এরপরে আরো কিছু উপপাদ্য এখানে দেওয়া আছে, এগুলো আমরা সহজে প্রুফ করে ফেলতে পারবো। যেমন এই জিনিসটা হচ্ছে আমাদের ইতিমধ্যে দেখা আছে, এইটাও হচ্ছে আমরা দেখেছি। তারপরে এ প্লাস এ বার বি এই জিনিসটা হচ্ছে আমরা যদি একটু প্রুফ করার চেষ্টা করি তাহলে এটা খুব সহজে যে আমাদের একটু আগে যে বিভাজন উপপাদ্যের 2 নম্বর যেটা পড়া হয়েছিল ওই যে ফ্যাক্টরাইজ করা যেখানে হচ্ছিল সেটা যদি একটু অ্যাপ্লাই করি তাহলে এটা চলে আসবে। দেখো এ প্লাস এ বার বি আমি চিন্তা করতে পারি যে এটা হচ্ছে অনেকটা এ প্লাস এই যে এ বার বি এই পুরোটাকে বিসি হিসেবে চিন্তা করতে পারি, যে এ বারকে বি আর বি কে সি হিসেবে চিন্তা করতে পারি, ঠিক আছে। তাহলে জিনিসটা দেখতে অনেকটা এরকম এ প্লাস বিসি এরকম দেখতে। তাহলে আমরা এই যে এইভাবে সাজাইতে পারি যে এই যে লেফট হ্যান্ড সাইড থেকে আমি যদি আগাই তাহলে কি করতে পারি যে এ প্লাস এ বার বি এটাকে হচ্ছে আমরা এইভাবে ভেঙে লিখতে পারি যে এ প্লাস বিসি এই উপপাদ্যের মাধ্যমে এইভাবে ভেঙে লিখতে পারি যে এ প্লাস এ বার তার সাথে এন্ড হবে হচ্ছে এ প্লাস বি। এখন আমরা তো এটা জানি যে কোনো একটা ভ্যারিয়েবলের সাথে তার যদি নট ভ্যারিয়েবলটাকে আমরা অর করি তাহলে এটা অলওয়েজ 1 আউটপুট দেয়। তাহলে এই যে দেখো 1 এর সাথে হচ্ছে আমি এ প্লাস বি পুরো জিনিসটাকে যদি এন্ড করি তাহলে আমার আলটিমেট আউটকাম কিন্তু এই যে আমাদের আউটকাম কিন্তু এ প্লাস বি এইটাই হবে, এটাই এখানে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা, তো একইভাবে হচ্ছে আমরা এই যে 4 নাম্বারটাও কিন্তু সিমিলারলি আমরা প্রুফ করতে পারি। এটাও কিন্তু এই যে 3 এর সিমিলার আমরা এই যে বিভাজন উপপাদ্যের 2 নাম্বার অর্থাৎ এভাবে ফ্যাক্টরাইজ করে হচ্ছে এটাও কিন্তু প্রুফ করে ফেলতে পারি। এবং 5 নাম্বারটাও কিন্তু সিমিলার, আমরা ফ্যাক্টরাইজ করতে হবে এই যে এ প্লাস বিসি এইভাবে চিন্তা করে এই যে এ প্লাস বিসি এইভাবে চিন্তা করে হচ্ছে আমাদের জাস্ট ফ্যাক্টরাইজ করে ফেলতে হবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি হিসাবে, তাহলেই হচ্ছে এই জিনিসটা চলে আসবে। তো এই দুইটা হচ্ছে তোমাদের জন্য কাজ, এটা তোমরা নিজেরা একটু ট্রাই করে দেখবা যেটা আসে কিনা।
ফাইনালি 6 নম্বরে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে যে আমরা যদি কোনো একটা ভেরিয়েবলকে 2 বার কমপ্লিমেন্ট করি তাহলে তার রেজাল্টটা কি হয়। তো আমরা জানি যে একবার কমপ্লিমেন্ট করলে নট যদি আমরা একবার করি তাহলে সেটা আসবে হচ্ছে এবার। এখন আমরা যদি আরেকবার নট করি তাহলে কি আমাদের আগের জিনিসটাই ফেরত পাওয়া উচিত না? এটি তো হওয়া উচিত, ঠিক আছে? যে নট করা মানে হচ্ছে উল্টো কাজটা করা। তো আমি যদি কোনো একটা কাজ ২ বার উল্টাই তাহলে তো মূল কাজটাই ফিরে পাওয়া উচিত, ঠিক আছে? সো ওইটাই আসলে এখানে ৬ নম্বরে দেখানো হচ্ছে যে একটা ভেরিয়েবল এটাকে যদি ২ বার নট করি তাহলে আমি মূল ভেরিয়েবলটাই ফিরে পাই, ঠিক আছে? এটা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস আমাদের জন্য, ঠিক আছে? আচ্ছা, তো ফাইনালি আমরা এখন চলে এসেছি সত্যক সারণীতে। আমি উপপাদ্যগুলো দেখানোর সময় অনেকবার বলেছি যে এই উপপাদ্যগুলো আমরা সামনে ভেরিফাই করার টেকনিক দেখব। তো ওয়ান অফ দ্য ফিউ টেকনিক হচ্ছে সত্যক সারণী বা এটাকে আমরা বলি হচ্ছে ট্রুথ টেবিল, ঠিক আছে? তো ট্রুথ টেবিলের মাধ্যমে হচ্ছে আমরা কোনো একটা বুলিয়ান এক্সপ্রেশন বা বুলিয়ান ইকুয়েশনকে ভেরিফাই করতে পারি যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল কিনা এটা ভেরিফাই করতে পারি। একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলের থ্রুতে আমরা ট্রুথ টেবিল সম্পর্কে ধারণা নেওয়ার চেষ্টা করি। যে একটা আমাদের এখানে ইকুয়েশন দেওয়া আছে যে এ অ্যান্ড এ প্লাস বি ইকুয়াল এ, ঠিক আছে? যেটা আমরা আগে উপপাদ্য আকারেও দেখে এসেছি। তো এই জিনিসটা আমরা এখন একটু ভেরিফাই করি যে এটা অ্যাকচুয়ালি ট্রু কিনা, যে লেফট হ্যান্ড সাইড আমাদের এখানে লেফট হ্যান্ড সাইড যেটা আছে আর রাইট হ্যান্ড সাইড আছে এই দুটো অ্যাকচুয়ালি ইকুয়াল কিনা এই দুটো আমরা একটু ভেরিফাই করব। তো কি করতে হবে, আমাদের চিন্তা করতে হবে যে আমাদের লেফট হ্যান্ড সাইডের যেই পার্টটা আছে সেই পার্টটার যে ইনপুট বা সেই পার্টটার যে ভ্যালু সেটা কত রকম ভাবে আসতে পারে, একইভাবে রাইট হ্যান্ড সাইডে যেটা আছে সেইটারও ভ্যালু কত রকম ভাবে আসতে পারে, এবং ফাইনালি দেখতে হবে দুইটা কি ইকুয়াল আসতেছে কিনা, মানে যত রকম কম্বিনেশন হতে পারে এই কম্বিনেশন গুলো কি ইকুয়াল আসতেছে কিনা, ঠিক আছে? তো আমরা শুরু করি। এখানে আমাদের প্রথমে দেখতে হবে যে এখানে বুলিয়ান ভ্যারিয়েবল কি কি। ফার্স্ট অফ অল ট্রুথ টেবিল করার সময় তোমাকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে বুলিয়ান ভ্যারিয়েবল আসলে কয়টা এবং সেগুলোকে আমি কিভাবে ডিনোট করতেছি। তো দেখো একটু ভালোভাবে অবজার্ভ করলেই দেখা যাচ্ছে যে এখানে কেবলমাত্র দুইটা ভেরিয়েবল এ আর বি, ঠিক আছে? এই এ আর বি ব্যতীত আর কোনো ভেরিয়েবল নেই। তার মানে এখানে আমার ভেরিয়েবল হচ্ছে এ আর বি, অর্থাৎ টোটাল হচ্ছে আমাদের দুইটা দুইটা ভেরিয়েবল। এখন দুইটা ভেরিয়েবলের জন্য আমি যদি কম্বিনেশন করি তাহলে আমাদের কয়টা কম্বিনেশন আসবে, যে 0 আর 1 এর যদি আমি কম্বিনেশন করি, যে দুইটা ঘর আছে, একটা হচ্ছে এ এর জন্য আর একটা হচ্ছে বি এর জন্য, এরকম দুইটা ঘরে যদি আমি বসাতে চাই তাহলে কত উপায়ে বসাতে পারবো? উত্তর হচ্ছে 4 উপায়, ঠিক আছে? এটা কিভাবে আসছে? খুবই সিম্পল, যে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার 2, অর্থাৎ 4 উপায়ে এখানে আমি এই এ আর বি এর মানগুলোকে বসাতে পারবো, ঠিক আছে? তো ওইটাই করতে হবে ফার্স্টে, যে আমরা হচ্ছে এখানে এ আর বি এর জন্য কম্বিনেশনটা লিখে ফেলবো। এই যে আমি প্রথম ঘরে লিখতেছি হচ্ছে এ আর বি, প্রথম কলামের উপরে লিখতেছি এ আর বি, ঠিক আছে? এবং এ আর বি এর জন্য আমি এখানে এই যে 4টা কম্বিনেশন পাবো, এই জন্য নিচে হচ্ছে 4টা আমি সেল এখানে এঁকে নিছি, ঠিক আছে? আচ্ছা, এর পরের কাজ কি? পরের কাজ হচ্ছে আমাদের এই যে এইটা বের করা, যে আমাদের লেফট হ্যান্ড সাইডে যেই পার্টটা আছে সেটা আসলে আস্তে আস্তে বের করা। তো লেফট হ্যান্ড সাইডের একটা পার্ট হচ্ছে এ প্লাস বি এবং ফাইনাল পার্টটা হচ্ছে এই এ প্লাস বি এর সাথে এ কে অ্যান্ড করা। তো আমি এ বি এর যে ভ্যালুটা পাবো ওইখান থেকে বের করব এ প্লাস বি এর ভ্যালুগুলো কেমন আসে, এ বি এর যতগুলো কম্বিনেশন তার জন্য এ প্লাস বি এর কম্বিনেশনটা কেমন আসে, এবং ফাইনালি আমি বের করব আমার লেফট হ্যান্ড সাইডে যে পার্টটা আছে সেটা কি, সেটা হচ্ছে এরকম যে এ অ্যান্ড এ প্লাস বি। তো আমি ফাইনালি এই পার্টটাও বের করব, ঠিক আছে? যে এ অ্যান্ড এ প্লাস বিটা কেমন আসে, এবং তার সাথে এই যে রাইট হ্যান্ড সাইডের পার্টটা, রাইট হ্যান্ড সাইডে এই আছে, তো এই যে রাইট হ্যান্ড সাইডের এটা তো আসলে আমি এইখানেই লিখে ফেলছি শুরুতে। তো এই দুইটাকে আসলে এই দুইটার কলামকে আসলে কম্পেয়ার করলেই হয়ে যাবে, কারণ এইটা আসলে আমার লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলোকে ডিনোট করতেছে, সরি এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডের ভ্যালুগুলোকে ডিনোট করতেছে, আর এইটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইডের ভ্যালুগুলোকে ডিনোট করতেছে। তো এই দুটাকে কম্পেয়ার করে আমি দেখবো যে ইকুয়াল কিনা, প্রত্যেকটা সেলের ভ্যালু ইকুয়াল কিনা। যদি ইকুয়াল হয় তার মানে এটা আমার ভেরিফাই হয়ে গেছে যে এই দুইটা সমান, এই দুইটা পার্ট বা এই দুইটা পক্ষ সেম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি। আমাদের এ আর বি এর জন্য কম্বিনেশনটা হচ্ছে প্রথমে লিখে ফেলতে হবে। তো আমরা দেখতেছি যে এখানে যেহেতু দুইটা ভেরিয়েবল আছে, দুইটা বুলিয়ান ভেরিয়েবল এ আর বি আছে, তো এদের জন্য হচ্ছে টোটাল 4টা কম্বিনেশন হতে পারে। তো সেই 4টা কম্বিনেশন কি কি, যে এ হতে পারে 0, বি হতে পারে 0, এ হতে পারে 0, বি হতে পারে 1, আবার এ হতে পারে 1, বি হতে পারে 0, এবং ফাইনালি এ আর বি দুইটাই 1 হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তো এই হচ্ছে আমাদের টোটাল 4টা কম্বিনেশন, ঠিক আছে? আচ্ছা, তো
এই কম্বিনেশনগুলোর জন্য এখন আমরা দেখবো a প্লাস বি বা a আর b এর ভ্যালুটা কি আসে, কি আসে। তো ফার্স্টে আমি যখন a আর b দুইটাকেই 0 0 চিন্তা করতেছি, তখন তাদের যে অর ভ্যালুটা সেটা কি হচ্ছে, সেটাও কিন্তু 0 হচ্ছে, কারণ আমাদের অর এর বেসিক প্রপার্টি জানা আছে যে কোনো একটা 1 হলেই আমাদের রেজাল্টটা 1 হয়। তো যেহেতু দুইটাই 0, তো আমাদের রেজাল্টটা 0ই হবে অরের। আচ্ছা, সেকেন্ড ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে একটা 1 আছে, তো এই জন্য আমাদের অরের রেজাল্টটা 1 হবে। থার্ড কেসেও হচ্ছে আমাদের একটা 1 আছে, রেজাল্ট 1 হবে, এবং ফোর্থ কেসে দুইটাই 1, সো অবভিয়াসলি রেজাল্ট কি হবে, 1 হবে। ঠিক আছে। আচ্ছা, তো আমি a প্লাস বি এই পর্যন্ত করে ফেলছি। এখন লেফট হ্যান্ড সাইডের পুরোটা বের করার জন্য আমাকে আরেকটা কাজ করতে হবে, যে a অ্যান্ড a প্লাস বি বের করতে হবে। তো দেখো a প্লাস বি বের করা আছে, এইটার সাথে এখন কি করব, ধরে ধরে এই যে a প্লাস বি বের করা আছে এটার সাথে ধরে ধরে a কে অ্যান্ড করব। ঠিক আছে, তো আমি করি। দেখো এই যে a আর a প্লাস বি এর প্রত্যেকটা করেসপন্ডিং ঘরের ভ্যালু ধরে ধরে অ্যান্ড করতে হবে। এই যে 0 আর 0, এই 0 আর এই 0, এটাকে যদি অ্যান্ড করি আমার রেজাল্টটা কি হবে, রেজাল্টটা হবে হচ্ছে 0। আচ্ছা, এরপরে দ্বিতীয় ঘরে যদি যাই, এর ভ্যালু 0, a প্লাস বি এর ভ্যালু 1, তো 0 আর 1 এই দুটোকে অ্যান্ড করলে আমাদের রেজাল্ট হয় 1। আমরা এটা জানি যে অ্যান্ড এর সময় একটা যদি 0 থাকে তাহলে আলটিমেট রেজাল্ট 0 হয়ে যায়। থার্ড কেসে দেখো 1 আর 1 এই দুটাকে যদি অ্যান্ড করা হয়, দুইটাই 1, তার মানে আমাদের অ্যান্ড এর রেজাল্টও কি হবে, 1 হবে। ফোর্থ কেসে দেখো আমাদের এইখানে 1 আর 1 আছে, তো এই দুটাকে যদি আমরা অ্যান্ড করি, আচ্ছা সেকেন্ড কেসটায় আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে, এটা কিন্তু 0 হবে। কেন 0 হবে, এই যে আমাদের 0 আর 1 কে হচ্ছে অ্যান্ড করা হচ্ছে, তো যে কোনো একটা 0 থাকলে আমাদের অ্যান্ড এর রেজাল্ট 0 হয়ে যায়, সেটা কিন্তু 0 হবে। ঠিক আছে। আচ্ছা, আমাদের একটা যেটা বাকি ছিল সেটা হচ্ছে লাস্ট কেসটা, সেটা হচ্ছে 1 আর 1 কে অ্যান্ড করা। সো 1 আর 1 কে অ্যান্ড করলে আমরা জানি রেজাল্টটা কি হয়, রেজাল্টটা হয় হচ্ছে 1। ঠিক আছে। তো আমাদের এই যে a অ্যান্ড a প্লাস b এর জন্য যতগুলো কম্বিনেশন হওয়া পসিবল সবগুলো কম্বিনেশন আমরা এখানে লিখে ফেলেছি। এখন হচ্ছে আমাদের এই যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডকে কম্পেয়ার করতে হবে। আমরা একটু কম্পেয়ার করি। দেখো, কম্পেয়ার করলে আমরা দেখতে পাই যে চারটা ঘরেই লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের ভ্যালু কিন্তু ইকুয়াল। তার মানে আমাদের ফাইনালি এই দুইটা ভ্যালু কি হচ্ছে, ইকুয়াল হচ্ছে, যে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হচ্ছে। ঠিক আছে। তো আমরা ট্রুথ টেবিল একে এই জিনিসটা কিন্তু প্রমাণ করে ফেলতেছি যে হ্যাঁ, আমাদের লেফট হ্যান্ড সাইডের যতগুলো কম্বিনেশন আসা পসিবল আর রাইট হ্যান্ড সাইডের জন্য যতগুলো কম্বিনেশন আসা পসিবল সবগুলো সমান পাচ্ছি। এর মানে হচ্ছে আমি মেইন যে ইকুয়েশনটা লিখেছি বুলিয়ান ইকুয়েশন, ওই দুটোও কি সমান। ঠিক আছে, দুই পক্ষই আসলে সমান। আচ্ছা, তো এইভাবে হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে আমরা একটা বুলিয়ান ইকুয়েশনকে ভেরিফাই করতে পারি। ঠিক আছে। আচ্ছা, তো আশা করি এটা বুঝে গেছো। তো আমি যদি একটু স্টেপগুলো সামারাইজ করি যে কি কাজ করতে হয়, যে আমাদের প্রথমে বুলিয়ান ভেরিয়েবল ফাইন্ড আউট করতে হয়। তো বুলিয়ান ভেরিয়েবল গুলো হচ্ছে আমাদের এখানে কলাম ওয়াইজ লিখে ফেলতে হয়। এরপর হচ্ছে আমরা এখানে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের জন্য যেটা বের করতে চাচ্ছি সেগুলো পর্যায়ক্রমে লিখতে হয়। ঠিক আছে, যেহেতু লেফট হ্যান্ড সাইডে আমার একটা কমপ্লেক্স জিনিস ছিল, সেটা কি a অ্যান্ড a প্লাস বি। এই জন্য আগে আমি a আর b থেকে a প্লাস বি বের করেছি, তারপরে a প্লাস বি আর a কে কাজে লাগিয়ে a অ্যান্ড a প্লাস বি বের করেছি। আর রাইট হ্যান্ড সাইডে যেহেতু শুধুমাত্র a ছিল, a তো অলরেডি আমার এখানে লেখাই আছে, তো ফাইনালি লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড আমি দেখে দেখে কম্পেয়ার করছি। ঠিক আছে। আচ্ছা, এখন এই বক্স বানানোর ক্ষেত্রে একটা বিষয় একটু বলে দিব, সেটা হচ্ছে যে আমাদের বক্স বানানোর ক্ষেত্রে অনেক সময় ঝামেলা হয়, মানে এই যে কম্বিনেশনটা লেখার ক্ষেত্রে, যে এই যে আমি যে এ আর বি এর জন্য যে চারটা কম্বিনেশন লিখলাম, এটা কিভাবে লিখবো। দেখো, চারটা কম্বিনেশন যখন আমরা লিখবো তখন আমাদের একটা এখানে প্যাটার্ন আছে, প্যাটার্নটা যদি ফলো করতে পারি সহজেই লিখতে পারবো। সেটা হচ্ছে যে প্রথম ভ্যারিয়েবলের জন্য দেখো আমি 2 ঘর পর্যন্ত কিন্তু চেঞ্জ করি নাই, ভ্যালু চেঞ্জ করি নাই। যে দেখো, প্রথম 2 ঘরে 0 লিখেছি, পরবর্তী 2 ঘরে 1 লিখেছি, অর্থাৎ এই যে ট্রানজিশন যেটা হয়েছে সেটা কিন্তু 2 ঘর পর পর হয়েছে। তো দুইটা ভ্যারিয়েবলের জন্য আমরা প্রথম ঘরে কি করতেছি, 2 ঘর পর ট্রানজিশন করতেছি, এবং এই যে 2 ঘর পর যে ট্রানজিশন করতেছি সেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। ঠিক আছে। আচ্ছা, এরপর দ্বিতীয় ভ্যারিয়েবলের জন্য যখন ভ্যালু লিখেছি তখন কিন্তু আমি এই যে 1 ঘর পর পর ট্রানজিশন করছি। দেখো, এই যে 0 থেকে আমি 1 এ চলে গেছি একটা ট্রানজিশন, আবার 1 থেকে 0 তে চলে গেছি আরেকটা ট্রানজিশন, আবার 0 থেকে 1 এ চলে গেছি আরেকটা ট্রানজিশন। তার মানে এই যে ট্রানজিশনটা দ্বিতীয় ভেরিয়েবলের ক্ষেত্রে 1 ঘর পর পরই হচ্ছে, কিন্তু প্রথম ভেরিয়েবলের ক্ষেত্রে 2 ঘর পর পর হয়েছিল। তো এই যে বিষয়টা ট্রানজিশন যেটাকে আমি বলতেছি, বা এই যে বুলিয়ান ভ্যালু যেটা চেঞ্জ হওয়াকে বলতেছি, এটাকে বলা হয় হচ্ছে টগল করা। ঠিক আছে, অর্থাৎ এই যে 0 থেকে আমরা যে 1 এ গেলাম, এটা কয় ঘর পর হয়েছে, এটা হয়েছে 2 ঘর পর। তো
এই যে 2 ঘর পর 0 থেকে 1 হয়েছে এটাকে বলা হয় টগল করা, অর্থাৎ অবস্থার পরিবর্তন করা, ঠিক আছে? টগল হয়েছে 2 ঘর পর। কিন্তু তুমি এইখানে যদি খেয়াল করো, এখানে কিন্তু এই যে টগল হওয়ার যে বিষয়টা, অর্থাৎ 0 থেকে 1 হওয়ার যে বিষয়টা, এটা কিন্তু প্রত্যেক ঘরে ঘরেই হয়েছে, মানে প্রতি এক ঘর পরপরই হয়েছে, ঠিক আছে? এই যে প্রতি এক ঘর পরপরই কিন্তু এটা হয়েছে। সো এই ক্ষেত্রে টগল যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের এক ঘর পরেই হয়েছে, ঠিক আছে? তো আমাদের এই প্যাটার্নটা অনেকটা এরকম যে দুইটা ভেরিয়েবলের জন্য যখন আমরা এরকম আহ, প্রথমে ভেরিয়েবলগুলোর জন্য কম্বিনেশন লেখার চেষ্টা করব, তখন হচ্ছে আমাদের প্রথম কলামে হচ্ছে দুইটা ভেরিয়েবলের জন্য 2 ঘর পর পর টগল করতে হবে, আর দ্বিতীয় কলামে এক ঘর পর পর টগল করে হচ্ছে ভ্যালু লিখতে হবে। আমরা 0 থেকে শুরু করব, তো ওইভাবে প্যাটার্নটা ফলো করে হচ্ছে আমরা এই কম্বিনেশনটা করে ফেলতে পারবো, ঠিক আছে? তো একবার এই আমাদের প্রাইমারি বুলিয়ান ভেরিয়েবল গুলোর জন্য যদি কম্বিনেশন লেখা হয়ে যায়, তারপর বাকি কাজটা অনেক সহজ হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তো আমরা আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে হচ্ছে আমাদের কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে। তো এখানে দেখো, এখানে হচ্ছে 3 ভেরিয়েবলের একটা হচ্ছে আমাদের এক্সাম্পল দেওয়া আছে, এবং এইটা কিন্তু সেই আমাদের বিভাজন উপপাদ্যের 2 নম্বর এক্সাম্পলটা, ঠিক আছে? যেটা হচ্ছে আমরা একটু আগে ম্যাথমেটিক্যালিও প্রমাণ করে দেখছিলাম, তো এখন হচ্ছে ট্রুথ টেবিলের মাধ্যমে এটা প্রমাণ করে দেখবো। তো ফার্স্ট অফ অল যে জিনিসটা আমাদের অলওয়েজ দেখতে হয় সেটা হচ্ছে যে বুলিয়ান ভেরিয়েবল কয়টা, বা বুলিয়ান ভেরিয়েবল গুলো আইডেন্টিফাই করা। তো যদি একটু দেখি যে এখানে হচ্ছে আমাদের এ একটা বুলিয়ান ভেরিয়েবল আছে, বি একটা আছে, সি একটা আছে, ঠিক আছে? এই যে লেফট হ্যান্ড সাইড দুই সাইডেই হচ্ছে আমাদের এ বি সি, টোটাল ম্যাক্সিমাম হচ্ছে 3টা বুলিয়ান ভেরিয়েবল আছে, ঠিক আছে? সো 3টা বুলিয়ান ভেরিয়েবল, এর জন্য হচ্ছে আমাদের কম্বিনেশন কতটা হবে? কম্বিনেশন হবে হচ্ছে 2 to the power 3, অর্থাৎ 8টা, অর্থাৎ এখানে তুমি 8টা রো পাবা, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে আমাদের এই রো গুলার ভ্যালু হচ্ছে লিখে ফেলতে হবে। তো প্রথমে হচ্ছে আমরা কলামের ভ্যালু লিখবো। তো কলামে হচ্ছে আমরা প্রাইমারি যে ভেরিয়েবল গুলো সেগুলো আগে লিখবো, সেটা হচ্ছে এ বি সি। এই 3টা হচ্ছে আমার বুলিয়ান ভেরিয়েবল, এটা আমি দেখে আইডেন্টিফাই করে ফেলছি। তো 3 ভেরিয়েবলের জন্য এখন আমার 0 আর 1 এর কম্বিনেশনটা লিখতে হবে। তো যারা প্যাটার্নটা বুঝে গেছে তাদের জন্য এটা খুবই ইজি হবে, আর যারা প্যাটার্নটা বুঝে নাই তাদের জন্য আমি আবার প্যাটার্নটা বলার চেষ্টা করি, যে আমরা যখন 4টা ঘরের জন্য ফিল আপ করেছি তখন কিভাবে শুরু করেছি, যে প্রথম ঘরের জন্য হচ্ছে 2 ঘর পর পর টগল করেছি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যখন 3 ভেরিয়েবলের জন্য একই কাজ করব, তখন আসলে কি হবে? তখন হচ্ছে আমাদের এইখানে প্রথম কলামের জন্য হচ্ছে 4 ঘর পর পর টগল করতে হবে, ঠিক আছে? দ্বিতীয় কলামের জন্য 2 ঘর, তৃতীয় কলামের জন্য হচ্ছে 1 ঘর পর পর টগল করতে হবে। অর্থাৎ টগল করার যে বিষয়টা সেটা কিন্তু দেখতেই পাচ্ছ যে এটা 2 এর পাওয়ার হিসাবে কিন্তু বাড়তেছে, যে আমাদের 2 ভেরিয়েবলের জন্য এটা কি ছিল, যে 2 ঘর পর পর টগল, 3 ভেরিয়েবলের জন্য এটা প্রথম কলামের ক্ষেত্রে 4 ঘর পর পর টগল, ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আমাদের জিনিসটা হচ্ছে প্যাটার্ন ফলো করতেছে। তো আমি যদি এটা লেখার চেষ্টা করি, এখন দেখো এর জন্য আমি যখন লিখবো কম্বিনেশন, তখন আমাদের এইভাবে করতে হবে যে 0 দিয়ে শুরু করব এবং প্রথম 4 ঘরে 0 লিখে ফেলবো, কেননা 4 ঘর পর পর টগল করে। তো ওই যে প্রথম 4 ঘরে আমার ভ্যালু ফিক্স থাকবে, এরপরে চেঞ্জ হবে। তো এই যে টগল করলো, টগল করে এরপরে 1 হবে এবং পরের 4 ঘরে 1 থাকবে, ঠিক আছে? কারণ 4 ঘর পর পর টগল করে। আচ্ছা, বি এর জন্য যখন লিখবো, এই যে সেকেন্ড কলামে এসে কিন্তু আবার 2 ঘর পর পর টগল করবে, ঠিক আছে? অর্থাৎ প্রথম কলামে যত ঘর পর পর টগল করে, দ্বিতীয় কলামে তার অর্ধেক ঘর পর পর টগল করে। তো এখানে হচ্ছে 2 ঘর পর পর টগল করবে। তো এই যে আমাদের বি এর জন্য ভ্যালুগুলো হবে হচ্ছে এরকম, যে প্রথম 2 ঘরে 0, এর পরের 2 ঘরে 1, এর পরের 2 ঘরে 0, এর পরের 2 ঘরে 1, ঠিক আছে? তো আমি বি এর জন্য ভ্যালুগুলো লিখে ফেলছি। তৃতীয় ঘরে কি হবে? তৃতীয় ঘরে হচ্ছে 1 ঘর পর পর টগল করবে। তো 0 দিয়ে শুরু হবে, এরপর চেঞ্জ হয়ে 1, এরপর আবার 0, এরপরে 1, এইভাবে পর্যায়ক্রমে হচ্ছে চেঞ্জ হতে থাকবে, ঠিক আছে? তো দেখো আমার এ বি সি 3টা বুলিয়ান ভেরিয়েবল, এর জন্য 8টা কম্বিনেশন আমি কিন্তু লিখে ফেলেছি। তুমি চাইলে ম্যানুয়ালি চেক করতে পারো, দেখবা এখানে অল পসিবল কম্বিনেশন লেখা হয়ে গেছে, ঠিক আছে? তো এই প্যাটার্নটা ফলো করলে তোমার জন্য ইজি হবে এই কম্বিনেশনটা লিখে ফেলা। আচ্ছা, তো আমরা এখন একটু সামনে আগাই। আমাদের নেক্সট কাজ হচ্ছে এই যে এই জিনিসগুলো বের করা, লেফট হ্যান্ড সাইডের জিনিসগুলো আর রাইট হ্যান্ড সাইডের জিনিসগুলো বের করা, ঠিক আছে? তো আমি যদি লেফট হ্যান্ড সাইডের জিনিসটা বের করতে চাই আগে, তো দেখো লেফট হ্যান্ড সাইডে একটা কমপ্লেক্স জিনিস আছে, সেটা কি? এই যে বিসি। তো আমি প্রথমেই বিসিটা হচ্ছে আলাদাভাবে বের করব, ঠিক আছে? তো বিসিটা যদি বের হয়ে যায়, তার সাথে যদি আমি এ কে অর করি, তাহলে কিন্তু আমার পুরো লেফট হ্যান্ড সাইডটা চলে আসে। সো বিসি বের হয়ে গেলে, এ তো আমার অলরেডি আসেই, তো এই যে বিসি বের হয়ে গেলে এর সাথে হচ্ছে আমি বিসি কে অর করবো।
পরের কলামে হচ্ছে আমি এ প্লাস বিসি এইটা বের করব এবং এইটাই কিন্তু আমার সেই লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এই কাজটা করি এখন, যে বিসিটা বের করব এবং তারপরের কলামে হচ্ছে এ প্লাস বিসিটা বের করব। আচ্ছা, বিসি কিভাবে করব? বি আর সি এর মধ্যে অ্যান্ড করতে হবে, খুবই সিম্পল জিনিস। এই যে দেখো বি আর সি পাশাপাশি আছে, ধরে ধরে অ্যান্ড করতে হবে। তো 0 আর 0 অ্যান্ড করলে রেজাল্ট 0 হয়, 0 আর 1 অ্যান্ড করলে রেজাল্ট 0, 1 আর 0 অ্যান্ড করলে রেজাল্ট 0, 1 আর 1 অ্যান্ড করলে 1 হয়, এটা কিন্তু আমাদের জানা আছে। আচ্ছা, এরপর আবার 0 আর 0 অ্যান্ড করলে রেজাল্ট 0, 0 আর 1 অ্যান্ড করলে 0, 1 আর 0 অ্যান্ড করলে 0, 1 আর 1 অ্যান্ড করলে এটাও কিন্তু 1 হয়, ঠিক আছে। তো দেখো বিসি এর জন্য আমি কম্বিনেশন পেয়ে গেছি। এরপর করতে হবে এ প্লাস বিসি। তো এই যে এ আছে এইখানে, বিসি পাইলাম মাত্র, এখন ঘর ধরে ধরে হচ্ছে অর করতে হবে। 0 আর 0 অর করলে কি হয়? রেজাল্ট 0, 0 আর 0 অর করলে রেজাল্ট আবারও 0, 0 আর 0 অর করলে রেজাল্ট 0, এরপর 0 আর 1, একটা 1 আছে, সো অর এর জন্য রেজাল্ট 1 হয়ে যাবে। এরপর 1 আর 0 অর করলে রেজাল্ট 1, 1 আর 0 অর করলে 1, 1 আর 0 অর করলে 1 এবং ফাইনালি 1 আর 1 অর করলে 1, ঠিক আছে। তো দেখো আমি এ প্লাস বিসি কিন্তু পেয়ে গেছি। এখন লেফট হ্যান্ড সাইডের কাজ শেষ, রাইট হ্যান্ড সাইডের দিকে যেতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা কমপ্লেক্স জিনিস আছে। কি কি? একটা হচ্ছে এ প্লাস বি, এই পার্টটুকু, এই যে এই পার্টটুকু একটা, আর আরেকটা হচ্ছে এ প্লাস সি। এই দুইটা কমপ্লেক্স জিনিস বের করে তারপর অ্যান্ড করতে হবে, তাই না? তো আমাদের এরকম করতে হবে, প্রথমে হচ্ছে এ প্লাস বি এই পার্টটুকু বের করতে হবে, এরপরে হচ্ছে এ প্লাস সি এই পার্টটুকু বের করতে হবে, এরপরে এই যে এ প্লাস বি এ প্লাস সি পেয়ে গেলে দুইটাকে অ্যান্ড করে আমার ফাইনালি হচ্ছে রাইট হ্যান্ড সাইডটা বের করতে হবে, ঠিক আছে। সো আমার লাস্ট কলামের যেই আউটপুটটা আসবে সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি এর জন্য, ঠিক আছে, এবং এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে। আচ্ছা, তো আমরা কাজ করা শুরু করে দিই। তো ফার্স্ট হচ্ছে এ প্লাস বি মানে এ অর বি, ঠিক আছে। তো এই যে দেখো এ বি আছে, ধরে ধরে অর করতে হবে। 0 আর 0 অর করলে রেজাল্ট 0, 0 আর 0 অর করলে 0, 0 আর 1 এর জন্য অর করলে 1, 0 আর 1 এর জন্য অর করলে 1। এবার দেখো প্রত্যেকটাতেই আমি দেখতে পাচ্ছি যে অ্যাটলিস্ট একটা 1 আছে, তার মানে এই যে সবগুলো 1 হয়ে যাবে। আচ্ছা, একইভাবে এ প্লাস সি এর জন্য যদি করি, প্রথমটায় হচ্ছে 0 আর 0 আছে, সো অর করলে রেজাল্ট 0। এরপরে হচ্ছে আমার 0 আর 1 অর করতেছি, তো আমাদের রেজাল্ট হবে হচ্ছে 1। এরপরে হচ্ছে 0 আর 0 অর করতেছি, রেজাল্ট 0, 0 আর 1 অর করতেছি, রেজাল্ট হচ্ছে 1। এরপরে দেখো এর প্রত্যেকটা ঘরে, বাকি 4টা ঘরেই 1 আছে, তো সি এর ঘরে কি আছে ম্যাটার করবে না, কারণ তুমি তো অর করতেছো, সো অ্যাটলিস্ট একটা 1 তো পেয়ে গেছো, সো বাকি সবগুলোতেই 1 হবে। তো দেখো আমরা এ প্লাস বি এ প্লাস সি পেয়ে গেছি। এখন কাজ হচ্ছে এই দুইটাকে অ্যান্ড করা। অ্যান্ড করা খুবই সহজ, আমরা ধরে ধরে অ্যান্ড করতেছি। 0 আর 0 অ্যান্ড করলে পাই হচ্ছে 0, 0 আর 1 অ্যান্ড করলে 0, 1 আর 0 অ্যান্ড করলে 0, 1 আর 1 অ্যান্ড করলে 1। সো বাকি ঘরগুলোতে যেহেতু 1 আর 1 আছে, তার মানে প্রত্যেক ক্ষেত্রে অ্যান্ড রেজাল্ট হবে হচ্ছে 1। তো আমরা পেয়ে গেছি, ঠিক আছে। এখন হচ্ছে কম্পেয়ার করার পালা, ঠিক আছে, আমাদের কম্পেয়ার করতে হবে। তো এই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, এই হচ্ছে লেফট হ্যান্ড সাইড, আমরা ধরে ধরে কম্পেয়ার করি প্রত্যেকটা ঘর। দেখো ফার্স্ট ঘরে ভ্যালু ইকুয়াল, সেকেন্ড ঘরে ভ্যালু ইকুয়াল, থার্ড ঘরে ভ্যালু ইকুয়াল, এরপরের বাকি সবগুলো ঘরেও কিন্তু ভ্যালু ইকুয়াল। তার মানে আমরা কি পেয়ে যাচ্ছি? আমরা পেয়ে যাচ্ছি যে আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড কিন্তু ইকুয়াল, ঠিক আছে। লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, এটা আমাদের এখান থেকে ভেরিফাই হয়ে যাচ্ছে, ঠিক আছে, ভেরিফাই হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এই জিনিসটা যেহেতু ভেরিফাই হয়ে গেছে, তার মানে হচ্ছে আমাদের এখানে কাজটা শেষ। ট্রুথ টেবিল ড্র করে আমাদের এটা প্রুফ করা হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমরা ট্রুথ টেবিল থেকে যে কোনো বুলিয়ান ইকুয়েশনকে আমরা ভেরিফাই করে ফেলতে পারি, ঠিক আছে। তো এটা হচ্ছে একটা টেকনিক, সামনে হচ্ছে আমরা আরো টেকনিক দেখবো যে কিভাবে হচ্ছে আমরা এই কাজটা করতে পারি, যে আমরা একটা বুলিয়ান ইকুয়েশন সেটাকে হচ্ছে কিভাবে অন্য একটা ইকুয়েশনে কনভার্ট করতে পারি, সেটার উপায়গুলো আমরা সামনে দেখবো। তো আজকে এই পর্যন্তই। তো বুলিয়ান অ্যালজেব্রার একটা প্রাথমিক ধারণা আমাদের ইতিমধ্যে হয়ে গেছে, এটাকে আমরা সামনে বিস্তৃত করার চেষ্টা করব, কাজে লাগানোর চেষ্টা করব, এবং পরবর্তীতে হচ্ছে আমাদের বুলিয়ান ফাংশন কিভাবে সরলীকরণ করতে হয়, এরপরে লজিক গেটের ধারণা কিভাবে আসে, এই জিনিসগুলো আমরা পরবর্তী ক্লাসে দেখব। আজকে ক্লাস করার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।